টাইম লাগবে এই জায়গাটা একটু ঠিক করতে। একটু উপরের দিকে যাই। অ্যাসেনশিয়াল দিয়ে রাখছেন আপনি। আমার এখানে কোনো অ্যাসেনশিয়াল বা সামথিং কিছু এটা নাই। আর বলেছিলাম যে নাম বড় হাতে দিবেন না, আপনি কিন্তু অ্যাসেনশিয়াল ইটা বড় হাতে দিয়েছেন। এগুলো কিন্তু প্রবলেম করে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। যখন আপনি সার্ভারে তুলবেন তখন আপনি এরকম খেসারত দিতে হবে, এই প্রবলেম ফেস করতে হবে। ইমেজেস লোগো ড্যাশ ড্যাশ ড্যাশ, আই হোপ যে এবার পাবে পারফেক্টলি। রিলোড। হ্যাঁ, অ্যালাইন হয়ে গেছে। এই জিনিসগুলো আসেনি, হয়তো আপনি নামগুলো চেঞ্জ করেছেন। এইখানটায় আমরা ডেন্টাল প্লাস এবং এই মার্কআপটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা ঠিক করব তার আগে ফটোশপ থেকে আমাদের পিডিটা অন করি। পিডিটা ওপেন করার জন্য এইখানটায় 278, তারপর হচ্ছে ডেন্টাল নামে একটা প্রজেক্ট ছিল, তাই না? আচ্ছা সরি, আপনারা তো 265। এখানে আমরা ডেন্টাল পিএইচডির মধ্যে যাব, যাওয়ার পর এটাকে ওপেন করি। আচ্ছা, এইখানটায় এই জিনিসটার কাজ করব, হিডার থেকে শুরু করে। হিডার পুরোটার উপরে নিছেন? আচ্ছা, ন্যাভ এতটুকু, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত টপ হিডার, ওকে ফাইন। তো টপ হিডার থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা ক্লাসকে আমরা কল করব স্টাইল ডট সিএসএস এর ভিতরে। এবং খুব ভালোভাবে খেয়াল করবেন, যদি আমরা বলেছিলাম যে এটা আমরা স্যাস দিয়ে করব, রাইট? আমরা স্যাসের কথা বলছিলাম যে আমরা স্যাস দিয়ে করব, তাহলে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা আরও জোরদার হবে এবং খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো। তবে স্যাস দিয়ে কাজ করতে গেলে যেহেতু আমরা শিখছি, আমাদের কিন্তু একটু টাইম লাগবে, মানে প্রজেক্টটা করতে একটু টাইম লাগবে। ওকে, এই স্যাসের জন্য আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, মানে 1-2 ক্লাস আগে, স্যাসের ইনস্টলেশন, অর্থাৎ আমাদের রুবি যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করতে হয়। যদি আমি রুবি দিয়ে সার্চ দিই তাহলে বুঝতে পারবেন। রুবি বানান ভুল হচ্ছে, এটা। তো এটা করার পরে ইনস্টল, জাস্ট ইনস্টল, এরপরে আমরা যাব হচ্ছে সিএমডিতে। এটা হচ্ছে আমার কমান্ড প্রম্পট, আমার উইন্ডোজের মধ্যেই থাকে এটা। আর এগুলো আমরা ইনস্টল করেছিলাম বিভিন্ন কারণে, নোট যে যেটা সেটা অনেক কিছু। এখানে ক্লিক করলে আমরা এটা পাচ্ছি। এই জায়গাটায় আমরা যদি রুবি ভার্সন দিয়ে সার্চ দিই, রুবি ভার্সন, আচ্ছা ভার্সন ডিরেক্ট লেখা যায় না, এমনি যদি লিখি তাহলে আমরা ভার্সনটা পাচ্ছি। ভার্সন যেহেতু দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমার ওয়েবসাইটে এটা ইনস্টলড। ওকে, আমরা এখন সিএমডি অন করব, এটা ইউজার্স ফর ইট, এইখানটা যাব। যার পরে আমরা সাস ইনস্টল দেবো, রাইট? তো সাস ইনস্টল দেওয়ার যে প্রসেসটা সেটা আমার মাইন্ডে নাই, আমি একটু গিটহাবে যাই। গিটহাবে এগুলো রাখি এবং আপনারাও তাই করবেন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। জেম ইনস্টল স্যাস এটা করতে হবে। তো জেম ইনস্টল স্যাস এটাকে আমরা কপি করে এই জায়গাটায় দিয়ে দিব। স্যাসটাকে সেট আপ করে নেবে। এরপরে আমরা ডিরেক্টরি পাইয়ে দেব, মানে আমরা কোথা থেকে কোথায় স্যাসের কাজগুলো করব, সে কিন্তু ডান হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন প্রজেক্ট ফোল্ডারে যাই। যাওয়ার পরে হচ্ছে ডেন্টাল, পিএইচডি, সিএসএস। আপনি চাইলে এর ভিতরে রাখতে পারেন, অথবা আপনি চাইলে বাইরে স্যাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, যার ভিতরে আমরা স্যাসের কাজগুলো করব। সেখানে আমরা বলতে পারি স্টাইল ডট এসসিএসএস, ডান। এখন যদি আপনি কোডে যান তাহলে আপনি এটা দেখতে পাবেন। আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটায় আসা, এর ভিতরে ঢুকে আমরা কাজগুলো করা। এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই ড্রাইভে আসা। ড্রাইভটা কোথায় বা কী কাজ করছে, এখানে হচ্ছে আমাদের ড্রাইভ হিসেবে দেখেন এখানে জি ড্রাইভ বলছে, রাইট? তাহলে ওই কমান্ড অনুযায়ী আসতে হবে। জি, দেখেন জি ড্রাইভে ঢুকে গেলাম, রাইট? সিম্পল, কঠিন কিছু না। তারপর কি ব্যাপার, আপনারা খুবই ডিস্টার্ব করেন কাজের সময়। সো এইখানটা আসার পরে আমি যাব হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে বড় হাতের, বাট বলতে হবে সিডি ক্লাস, দেখেন ক্লাসে ঢুকে গেল। ছোট হাতে বড় হাতে যাই দেয় না কেউ দেখে নেয়। এরপর হচ্ছে এসএসডি 265, সিডি এসএসডি
265, তাহলে কমান্ডে ঢুকে যাচ্ছি। আর এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এটা ছাড়াও আর একটা প্রসেস আছে, সেটাও করা যায়। তারপরে হচ্ছে ডেন্টাল পিএইচডিতে যেতে হবে, সিএসডি ডেন্টাল পিএইচডি, ডান। এবার আসি সাসের ভিতরে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এইখানটায় স্যাস ওয়াচ, এটা দিয়ে শুরু করে তারপর আমরা স্যাসের ফাইলটাকে কল করব। তো স্যাস ওয়াচ কল করার জন্য স্যাস ওয়াচ, ওয়াচে মনে হয় ডাবল ড্যাশ দিতে হবে না? হ্যাঁ, ডাবল ড্যাশ। ওকে, ডাবল ড্যাশ দিয়ে সে ওই, এটা একটা ফাংশন, সিএমডির একটা কমান্ড, এবং ওই অনুযায়ী সে কী করে, স্যাসের কাজটা ওয়াচ করে এবং কম্পাইল করে। তো আমরা স্যাসের ভিতরে ঢুকবো। হাউ, সেই প্রসেসটা কি? আহ, এখানে আবার যদি যাই, আমার লিখতে হবে তখন এখান থেকে শুরু করে, তাই না? এটা লিখতে হবে, তার মানে এগুলো অলরেডি ডিরেক্টরি আমরা পার করে আসছি। এর ভিতরে ঢুকতে হবে, ঢোকার জন্য এখানে বলতে হবে স্যাস স্ল্যাশ স্টাইল ডট এস সিএসএস, তারপর হচ্ছে কোলন, কোলন করার পর আমরা এই সিএসএস ফাইলের এই স্টাইল ফাইল লিঙ্ক করব। তার মানে আমার কোলন দেওয়ার পরে লিখতে হবে সিএসএস মানে ফোল্ডারের নাম, তারপরে স্টাইল স্টাইল ডট সিএসএস, ইন্টার দেন, দেখেন কাজ করে কিনা। করছে, লিঙ্ক হয়ে গেছে না? দেখেন এই ম্যাপ চলে আসছে, তার মানে কি সব ডান। ওকে, এখন আমরা যদি এই এর ভিতরে কোডিং করি তাহলে অটোমেটিক্যালি স্টাইল ডট সিএসএস এ চলে আসবে। ভিউ লেআউট টু কলামস, এবার এটাকে আমরা ডান দিকে এইভাবে রাখি, আর স্টাইল ডট সিএসএসটা এখানে অ্যাড করি। আমরা কাজ করব হচ্ছে এখানে। তো এই জায়গাটায় কাজ করার ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিথিং মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এই এখানকার যা যাবতীয় আছে, যে ডিজাইনটা করব, এইটার প্রত্যেকটা জিনিস আমাকে চিন্তা করতে হবে যে সিএসএস স্যাস যেহেতু ইউজ করছি, আমাদের কোডিং স্ট্রাকচার যেন মিনিমাল করা যায়, মানে অল্প করে যেন আউটপুটটা জেনারেট করা যায়, সেই চিন্তাটা করতে হবে। আচ্ছা, এই প্রজেক্টে সবাই ক্লিয়ার হয়েছেন তো না? স্যাসের উপরে নিশ্চয়ই প্রজেক্ট করেছেন, আপনাদের মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন ভাই, ওকে, আমাকে জাস্ট 30 সেকেন্ড টাইম। আচ্ছা, এখন এই জায়গাটায় আসার পর স্টাইল ডট সিএসএস, এস সিএসএস, ইন্ডেক্স ডট এসটিএমএল, আমরা এটা করলাম না? এখানকার প্রত্যেকটা জিনিসকে কল করতে হবে, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমি কিন্তু তাড়াহুড়া করবো না, ধীরে ধীরে আগাবো। টিতে ক্লিক করে, টিতে ক্লিক করে আমরা চেষ্টা করব এখানে ক্লিক করার। রোবোটো ফন্টটা নিয়েছে, এই রোবোটো ফন্টটা আমাদেরকে নক করতে হবে, অর্থাৎ গুগল থেকে নিয়ে আসতে হবে। তো এটা আমরা রাখি, গুগল মিট, সরি গুগল ফন্ট, গুগল ফন্টে যাই, গুগল ফন্টস, দেন হচ্ছে রোবোটোটাকে ক্লিক করি, এই অংশের থিমটাকে, তারপর হচ্ছে লাইট, রেগুলার, এটা আর হচ্ছে 700, এই কয়েকটা নিলাম। এমবেড করার পর এমবেডে আমরা এইটা, এই অংশটাকে নেব, কপিট। কাজ করব কোথায়? কাজ করব হচ্ছে স্টাইল এস সিএসএস দিলাম, কিন্তু এটা এরকম আসবে, এখানে ক্লিক করে আপনি সিএসএস করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এইটাকে আমরা বডিতে দেবো, রাইট? তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা বলবো বডি, তারপর কমা দিয়ে বলবো স্টার, এটা তো জানি আমরা, যাতে একসাথে সবগুলোতেই থাকে। মানে আমি একটু স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী করছি। আর এই জিনিসগুলোকে বলা হয় রিসেট, আমি রিসেট বলতে পারি। এবং রিসেট নামটা দিচ্ছি এই কারণে যে আমার ওয়েবসাইটের যে কমন যে সিএসএসগুলো সেটাকে আমি রিসেট হিসেবে কাউন্ট করছি, বা ডিফল্ট সিএসএস বলতে পারেন। তবে এখানে রিসেট বলি, আন্ডারস্কোর রিসেট ডট এস সিএসএস। আমি প্রেজেন্টেশনটা এইভাবে করছি, ঠিক আছে? এইভাবে করছি, এটাকে বোঝাচ্ছে ওর ওর সাপোর্টিভ কিছু সিএসএস
প্যানেল। তো এটা আমরা যদি ভুল হয় তাহলে তো এখানে বলেই দিবে যে ভুল। এখানটায় আমরা ইম্পোর্ট করব, রাইট? ইম্পোর্ট, তারপর হচ্ছে দেন হচ্ছে এটা, এর ভিতরে কি দিব? আন্ডারস্কোর রিসেট ডান। যদি এটা হয়ে যায় আমরা এখানে দেখতে পাবো চলে আসছে, মানে কোনো ভুল দেখাচ্ছে না। তার মানে আমি এটাকে কাট করে আমি যদি এর মধ্যে দেই, দেখবেন ও চলে আসছে। তার মানে কি কোথাও ভুল নাই, সব ঠিকঠাক। রিসেট করলাম, আমরা আরও কিছু প্যানেল বানাবো এরকম, যেমন হচ্ছে নিউ ফাইল আন্ডারস্কোর, মনে আছে যে মিক্সিনের কথা, মিক্সিন এসিএসএস, এটা আমরা দিব। তারপর আমরা ভেরিয়েবল তৈরি করব, আন্ডারস্কোর ভেরিয়েবল, ভেরিয়েবল ডট এসিএসএস। তারপর মিক্সিন গেল, আরেকটা আছে সেটা কি, একটু ঘুরে আসি, সার্চ ল্যাং থেকে লার্ন এসিএসএস। এখানটায় নেস্টিং করতে হবে না, মডিউলস, মডিউলসটা করতে হবে না, ম্যাগজিন করেছিলাম। এক্সটেন্ড, এই যেটা এক্সটেন্ডটাও চিন্তা করতে হবে আমাকে, এক্সটেন্ডটা দিব হচ্ছে এর পাশে। তো আন্ডারস্কোর ডাবল, তারপরে এক্সটেন্ড ডট এসিএসএস, এগুলো আমরা একসাথে মার্চ করে দেব এই জায়গাটায়। তো কপি পেস্ট, এইখানটায় কী কী লিখব? ভেরিয়েবল সবার আগে, ভেরিয়েবল ডট সিএসএস এসিএসএস, এখানে হবে মিক্সিন, আর এখানে হবে এক্সটেন্ড, ডান। আর তো কিছু নাই, শেষ। তাহলে আমরা এই কয়েকটা ফাইল আলাদাভাবে করে এখানে আবার মার্চ করে দেবো, যাতে আমাদের কাজটা আরও সুন্দর হয়, অর্গানাইজ হয়। এখানে ভুল দেখাচ্ছে, ভুলটা কোথায়? হুম, আচ্ছা, এখানে এস সি এস এস এটা দিয়ে নিই। ওকে, ফাইন। এখন এর ভিতরে আমরা শুরু করব ডিজাইন, এবং ডিজাইন করতে করতে যে জায়গাটা যেটা লাগে সেটা আমরা আবার এগুলো ইউজ করব তখন। আপাতত আমরা হিডার থেকে শুরু করি। আমরা এখানে হিডারকে কল করি, দেন হিডারের ভিতরে কি আছে? টপ হিডার। তো টপ হিডারকে আবার নেস্টেড করি, এই যেটাকে বলা হয় নেস্টেড ডট দিয়ে টপ হিডার, এইভাবে দিয়ে দিলাম। তবে টপ হিডারটা ভালোভাবে আসতেছে না, এখানটা এসসিএসএস সিএসএস থাকলেও জিনিসটা ওইভাবে প্রেজেন্ট করতেছে না। ইনস্টলার, প্যাকেজ, ইনস্টল প্যাকেজ, ডাউনলোড হচ্ছে এখানে। এরপরে এখানে আমরা সাসের সাস সিনটেক্স সাবলাইম টেক্সট সাস বিল্ড, এটাকে আমরা ইনস্টল করব। এই যে ইনস্টল হচ্ছে, হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট, মানে আমি কিন্তু কন্ট্রোল কন্ট্রোল দিয়ে কাজগুলো করতেছি। আচ্ছা, কি জানি ক্লিক করছিলাম, বুঝা দিচ্ছি একটু পর, দাঁড়ান। মানে অনেকবার ক্লিক করছি তো জিনিসটা পারফেক্টলি আসতেছে না। আচ্ছা দাঁড়ান, এইখানটা আমি স্টাইল ডট সিএসএসে গেলাম। এইখানটা যাওয়ার পরে এখানে স্যাস আসছে কিনা একটু দেখেন তো। আসে নাই। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, একটা জিনিস খুঁজতেছি। কমান্ডটা, ইয়েস পাইছি। কন্ট্রোল পি ক্লিক করতে হবে। কন্ট্রোল পি ক্লিক করলে এই ফাইলগুলো আসবে। আচ্ছা, এটা না, কন্ট্রোল শিফট পি ক্লিক করলে, এই যে কন্ট্রোল শিফট পি, এটা ক্লিক করার পরে আপনারা এই যে এখানে যাবেন,
প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, মানে ইনস্ট লিখলে চলে আসবে, এখানে ক্লিক করবেন। করলে পরে আর একটা জিনিস আসবে, আমি স্যাশ দিয়ে সার্চ দিলাম এবং এইখানটা দেখবেন স্যাশ, তারপর হচ্ছে স্যাশ সাবমিট, এই জিনিসগুলোকে ইনস্টল করে নেবেন। ক্লিক করলাম, ক্লিক করা মাত্র দেখবেন নিচে ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হয়ে গেলে আমি কন্ট্রোল শিফট পি আবার ক্লিক করি, তারপর আবার এখানে ক্লিক করি, এখানে আবার স্যাশ লিখি, এই জিনিসটা আমরা ইনস্টল করব, বা এটা ডান। এখন এইখানটা যাওয়ার পর এখানে দেখবেন স্যাশ আসার কথা যদি সব ঠিক থাকে। আসার তো কথা, আসেনি না, এই যে এই জায়গাটায় আসতো, এটাই তো এটা, এখানে আসেনি, বা সামথিং কোনো একটা মানে প্লাগ ইন ইনস্টল করতে হয় যেটার মাধ্যমে এটা চলে আসে। যাই হোক, আমরা ট্রাই করছি, বাট আমি পরে না হয় আমি নেক্সট ক্লাসে দেখা দেবো যেটা কীভাবে করতে হয়। এখন আচ্ছা ওয়েট, সমস্যা, আচ্ছা এখন এই জায়গাটায় আসি, টপ হিডার। টপ হিডারের ভিতরে আমরা সিএসএস করব, কি করব, টপ হিডারের পর কন্টেনার রো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে না। টপ হিডারকে নেস্টেড করে এই জায়গাটায় এই লোগোকে ধরবো, লোগোর ইমেজ। টপ হিডারে যদি ডিজাইন করতে হয় করব, অথবা আমরা লোগোতে যাই, লোগোর ভিতরে কিন্তু ডট ইমেজ, সরি ইমেজ ট্যাগ, এইভাবে আমরা কল করছি। আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি কি করতেছি, তাই না? আচ্ছা, টপ হিডার যদি কনফিউশন থাকে, মানে এই যে টপ হিডার যে একটা স্পেস দিছে, আমি যদি এইভাবে দেই, এইভাবে দিয়ে যদি আমি এখানটা অ্যাড করি, তাহলে কিন্তু এখন যেরকম দেখাচ্ছে সেরকম নাও দেখাতে পারে, দেখাচ্ছে তবুও, কিন্তু এরকম তো দেখানোর কথা না। সাপোজ আমি এখানে উইথ দেই 200 পিক্সেল, কাজ করে কিনা এটা দেখি, কাজ করতেছে, তাহলে এখানে সিএসএস এটা আসার তো কথা না, বুঝলাম না, একটু কালার আসার কথা তো, একটু কালার টালার আসবে, স্যাস হলে সুবিধা হইতো। আচ্ছা, আই হোপ যে সবাই বুঝতে পারবেন, মানে আমি আপনাদের সুবিধার জন্য করতেছিলাম এটা কাজ। আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কালার স্কিম চেঞ্জ করলে কি ভালো লাগবে? আচ্ছা, আমি এরকম রাখি, হ্যাঁ, টপ হিডার, হিডার টপ হিডার লোগো ইমেজ আমি এভাবে দিলাম, অ্যাকচুয়ালি দিব না, এটা জাস্ট হচ্ছে টেস্টিংয়ের জন্য করছিলাম। এরপরে এইখানটায় লোগো ইমেজকে কল করা হয়েছে, কন্ট্যাক্ট ইনফো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, রাইট? এরকমই রাখি ভাই, কন্ট্যাক্ট ইনফো কার ভিতরে বলেন তো? এটা হচ্ছে টপ হিডারের ভিতরে, তার মানে এই টপ হিডারের ভিতরে লোগোর বাইরে এইখানটা এটা অ্যাড করে দেবো, বুঝা গেছে? এখন দেখেন এ কিন্তু আবার ঠিকঠাক কাজ না করলে এ আবার করতেছে, ঘটনা কি আমি বুঝলাম না, দেখছেন কি অবস্থা, ঘটনাটা আমি বুঝলাম না, এটাই আমি খুঁজতেছিলাম। আচ্ছা, এখানে আমি কিন্তু কমেন্টিংও করতে পারি, কমেন্টিং করলাম এইভাবে, তো যখন আমি কাজ করব ওইভাবে কমেন্টিং কিন্তু চলে আসবে, কিন্তু টপ হিডের ভিতরে আসছে। আচ্ছা আসুক, এটা আমাদের এখানে না দেওয়াটাই উত্তম, ওইভাবে ও চায়নি। এবার কন্ট্যাক্ট ইনফোর ভিতরে আমরা ন্যাপ দেখতে পাচ্ছি, তার মানে কি আমি কন্ট্যাক্ট ইনফো নেস্টেড করে যদি ন্যাপকে কল করি তাহলে ভিতরেগুলো আসবে, প্রত্যেকটা কিন্তু ন্যাপ আছে, এই ন্যাপটাকে ধরে কন্ট্যাক্ট ইনফোর ভিতরে এটাকে কল করি এবং এলআইকে কল করি, এর ভিতরে এলআইকে কল করি, এলআই, এল এর ভিতরে কি আছে, এল এর ভিতরে আই ট্যাগ আছে, আই ট্যাগকে কল করব এবং এইচ পি এইচ এফ এবং পি ট্যাগ আছে, এইচ ফাইভ সরি এবং পি ট্যাগ আছে, এই দুটোকে কল করি, সেভ। মানে এই পর্যন্ত নেস্টেটিং করলাম, এটা কারো বুঝতে সমস্যা আছে? এটা স্ট্রাকচার কারো বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলেন, আমি অন্যভাবে দেখাবো।
অন্যভাবে কি রকম ভাই? এইরকমই, বাট একবারে যে নেস্টেড করে দেখাচ্ছে এটার থেকে বাইরে বের হয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, এখন আহ, এই অবস্থায় দেখেন এইখানটায় কল আস, এইটার কাজ করি। কল আসে যাই, জুম করি, এখানে ক্লিক করলাম, কালারটা নেই। এই কালার, যে কালারটা যে আছে এটা কিন্তু আমরা বলতে পারি না যে গ্লোবাল কালার। এখানে কালার কয়টা বলেন তো? ওয়েবসাইটে কালার কয়টা? তিনটা। একটা হচ্ছে এই কালার, চারটা কালার, একটা হচ্ছে এরকম কালার, একটা হচ্ছে এই কালার, আর একটা হচ্ছে এই কালার। তো এটাকে আমরা বলতে পারি টেক্সট কালার বা থিম কালার। টেক্সট কালার বললে খারাপ হবে না। আমরা ভেরিয়েবলের মধ্যে কল করব। আমরা এখানে ভেরিয়েবল কল করব ডলার সাইন দিয়ে, বলবো যে কালার কমেন্ট, এটা আমরা দিয়ে দিলাম, কালারটা এখানে দিয়ে দিলাম, সেমিকোলনে ক্লোজ করে দেই, সেভ করেন। এখানটা দেখবেন ভুল আসে কিনা, যদি না আসে তাহলে বুঝবেন যে ঠিক আছে। এইটাকে আমরা কালার হিসেবে ধরবো। তারপর হচ্ছে থিম কালার ধরবো, রাইট? তো বলি যে থিম কালার এইভাবে দিয়ে দেন, কোলন। থিম কালার বলতে দুই ধরনের কালার আছে এখানে, একটা হচ্ছে এটা। ক্লিক করে আমরা এই কালার কোডটা নিয়ে নিই, দেন হ্যাশট্যাগ দিয়ে কালারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে থিম কালার। আর এটা হচ্ছে আরেকটা কালার, ক্লিক করে এই কালার কোডটা নিয়ে নিই। এটা হচ্ছে প্রাইমারি কালার, বলতে পারি না প্রাইমারি কালার, প্রাইমারি কালার বা থিম কালার বলতে পারেন। আর এটা হচ্ছে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার। এইভাবে বলার মানে প্রফেশনালিজমটা বজায় রাখে। আর আরেকটা কালার ইউজ করব, সেটা হচ্ছে প্যারাগ্রাফ কালার। তবে এটা লাগবে না, এটা না দিলেও চলবে, এটা আমরা অন্যভাবে করব। তো এই অবস্থায় আমরা এটার ফন্ট সাইজ নিব বা সামথিং কিছু একটা। এখানে ক্লিক করি, এখানে 22 পিক্সেল রোবোটো বোল্ড। তার মানে এটাকে সেভ করার পর আমি যদি এখানে যাই, আমাদের এইখানটায় কাজ করতে হবে। এখানে আমি বলবো ফন্ট সাইজ 22 পিক্সেল, কালার হবে, কালারটা আমরা দিব হচ্ছে এই কালারটা, এইটাকে। এটাকে কপি করে এইখানটা বসা দিই, সেভ। তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসে, নেস্টেটিংও হয়ে যাচ্ছে। সো গাইস, আমরা সেগুলো দিচ্ছে, সে যে লিখতেছে স্কাইপ, তারপর হচ্ছে জিমেইল, এই কথাগুলো লিখতে নেই। ফাইবারে এটা লেখা মানে ফাইবার ভাববে যে আপনি ক্লায়েন্টকে সরাচ্ছেন ফাইবার থেকে। সো এইটা আমরা করলাম। এটার সাথে আর কি আছে দেখেন তো, H5 এর সাথে পি ট্যাগ আছে। তো পি ট্যাগে আমরা ডিজাইন করব। আপনি যদি ওয়েবসাইটের এই লুকটা দেখেন, রিলোড একটু বোল্ড হয়ে গেছে, তারপরে উপরে নিচে কিন্তু গ্যাপ থাকে, মার্জিন থাকে। তো এই মার্জিনটা যদি আমরা ডিলিট করে দিই, রিসেটে যান, মানে একবারে ডিলিট করে দেবো, এখানে স্টার চিহ্ন আবার দেন। আমি কোনো মার্জিন রাখবো না, যদি রাখতেই হয় আমার বাই ডিফল্ট নিজে থেকে করব। মার্জিন 0, প্যাডিং 0, কোনো প্যাডিংও রাখবো না, মার্জিনও রাখবো না, এইভাবে রাখলাম। বুঝতে পারছেন? এটা স্টার দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার আসি এখানটায়, পিটাকে ডিজাইনটা করতে হবে। তো আমি এখানটায় ক্লিক, টিতে ক্লিক, এখানে আবার ক্লিক। তাহলে 16 পিক্সেল হচ্ছে, কালারটা হচ্ছে এটা 999, বোল্ড, এটাও বোল্ড। তাহলে এখানটায় বলবো ফন্ট সাইজ 16 পিক্সেল এবং কালার হচ্ছে এটা, এবং এটা হ্যাশট্যাগ দিয়ে ক্লোজ করে দিই। আর এই জায়গাটায় বোল্ড দেওয়ার দরকার নেই, কারণ হেডিংটা বাই ডিফল্ট বোল্ড থাকে। রিলোড দেন, দেখেন এরকম হয়ে গেল, কিন্তু নিচে একটা গ্যাপ, রাইট? ইন্সপেক্ট এলিমেন্ট করেন, গ্যাপটা ক্যান দেখেন, এখানে কিন্তু একটা মার্জিন আসছে। আমার স্টার কিন্তু আমি দিয়েছিলাম, মনে আছে? এ কিন্তু কাজ করে নেই, প্রায়োরিটি দিচ্ছে এইটাকে। তার মানে এটাকে আমাকে আলাদাভাবে বলতে হবে মার্জিন বটম। তো দিয়ে দেন মার্জিন বটম, মার্জিন বটম 0। যদি এটাকে গ্লোবালি করতে চান তাহলে রিসেটে যাওয়ার পর এটা আমরা সিএসএস করে দিই। এখানটায় আমি বলবো H1 পি ট্যাগ, তারপর হচ্ছে H2, H3, যেগুলো আপনার প্রজেক্টে ইউজ করবেন সেই জিনিসগুলোকে কল করেন। H6, যেগুলোতে আমাদের বাই ডিফল্ট মার্জিন থাকে ওই জায়গাগুলোতে আমরা বলবো মার্জিন বটম 0। ডান। তাহলে আর কখনো মার্জিন আসবে না, চলে আসছে। যদি আমার দরকার হয় তখন আমি আলাদাভাবে আবার দেবো, ওভাররাইড করব। এবার সেভ করি,
এবার যদি রিলোড দিই মার্জিনটা ছোট হয়ে গেল। এইটা একটু ছোট, রাইট? তার মানে আমাদের কলামের এখানে একটু ঝামেলা আছে, অর্থাৎ আমার ওয়েবসাইটে এই যে অ্যালাইনমেন্টে একটা ঝামেলা আছে। এখানে কিন্তু আইকনগুলো আসেনি। আপনি আইকনগুলো কি মানে ইমেজ নেননি, রাইট? আচ্ছা, এইখানটা আমরা ইমেজ নিব। উনি করেছেন ফ্ল্যাট আইকন থেকে। গ্রেট, ভালো কাজ করছেন। তা ফ্ল্যাট আইকনে নেই নাকি? ফ্ল্যাট আইকন নিলে আপনার ওখান থেকে আবার ডাউনলোড করতে হবে। ওইটা অবশ্য বেটার সলিউশন হবে, যেহেতু আপনি করেছেন এটা। এটা কি আপনার? ওকে। ফ্ল্যাট আইকন কোথায় আছে এর ভিতরে? দেননি আপনি আমাকে? ফ্ল্যাট আইকন দেননি আপনি আমাকে? একটু অডিওতে আসেন। ফ্ল্যাট আইকন দিতে দেননি, ফাউন্ডার লিঙ্কটা দিয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনাকে পরে ফোন দিই, আমি একটু ক্লাসে আছি। এইটা ঠিক আছে। অন্যভাবে কি রকম ভাবে? কই, আপনি তো দেননি ফ্ল্যাট আইকন। হ্যাঁ বলেন। ফাউন্ডার ফোল্ডারের ভিতরে আছে, আপনি কি আমাকে দিয়েছেন? কই ফাউন্ডেশন দেখেন নাই। ওই জন্যই বলতেছি আপনি দেননি। আচ্ছা যাই হোক, এখন আমাকে এটা ইমেজেস দিয়েই করতে হবে, যেহেতু নাই আপনার কাছে বা আপনি আপলোড করেননি। এখানটা যাই। আচ্ছা, ওইটা নিয়ে আর কথা বলার দরকার নেই, আমরা যেভাবে আছে সেভাবে কাজটা করে যাই। ফোন নাম্বার না এটা? তাহলে আমরা এখানে বলবো ইমেজে স্ল্যাশ ফোন নাম্বার। এখানটা আমরা বলবো ইমেজেস, বা এটাকে কপি পেস্ট করেন। এটা হবে মেইল ইনভেলপ। ইনভেলপ মিন্স এই যেটা মেইল, মেইলটা আমরা এখানে অ্যাড করে দিই। এটাকে আবার কপি পেস্ট। দেন হচ্ছে গেট ইন টাচ মিন্স ম্যাপ। ওকে, এবার যদি ওয়েবসাইটে যাই আমরা এটা পাচ্ছি, কিন্তু এটার উইথ ছোট হয়েছে। আমরা যদি এই 6 দিছেন কেন? এটা আরও বড় হবে তো। এটা LG2 দিছেন, এটা আপনি 8 দেন। রিলোড, এবার পারফেক্ট। স্পেস বেশি হয় কম হয়, আর এখানটা যদি দেখেন সমান সমান, এগুলো কিন্তু ম্যাটার করে। আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে বোঝা যাবে আসলে ঘটনা কি। কোল এলজি দিয়েছেন, এখানে হচ্ছে ন্যাপ দিয়েছেন, আলাদা আলাদাভাবে করছেন। আমি তো এটা করতে এইভাবে বলি নাই, আবার বলতেও পারি, বাট সমান সমান যদি দেন। কোল LG8 কন্ট্যাক্ট ইনফো দিয়েছেন ভিতরে স্ট্রাকচারটা মেনটেন করার জন্য, রো দিয়েছেন অ্যালাইনমেন্টের জন্য, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দিয়েছেন। এইটা হচ্ছে সমস্যা, এখানে বিটুইন হবে না। এইখানে এত বিটুইন দেন কেন আপনি? এটা হচ্ছে কোল LG2 দিয়েছেন, এটা 8 দিয়েছেন, দুই পাশে দুইটা সরানোর জন্য করেছেন। ওকে ফাইন, এইটা হবে এন্ড, বিটুইন দেওয়ার দরকার নাই। তো আমি যদি রিলোড দিই কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই দুটোকে এইগুলোকে আমার কলাম দিতে হবে, কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালাইন আইটেমস করতে হবে। এখানে আমি বলি অ্যালাইন আইটেমস সেন্টার। এটা না দিলে অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে উপরে নিচে, সেটা হবে না, কিন্তু এখনো চেঞ্জ আসতেছে না। এটার কারণ হচ্ছে ইউএল। ইউএল এর ভিতরে যদি ফ্লেক্স থাকে, ন্যাভে মানে কি ফ্লেক্স, তার মানে এখানে যদি বলি ন্যাভে, এইখানটা যদি বলি অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে কাজটা করবে। যদি রিলোড দিই কাজ করে। 19-20 হয়ে গেল। এবার ডান দিকে একটু স্পেস করব, যেমনটা ওরা করেছে। কতটুকু স্পেস? খুবই সামান্য। তাহলে ওই স্পেসটা করার জন্য আমরা যেটা করতে পারি, আইতেও আমরা ডান দিকে স্পেস তৈরি করতে পারি। আমরা কি আই দিয়েছিলাম এখানে? না, ইমেজ আছে, ইমেজ। তাহলে এটা বাদ, এখানে বলবো ইমেজ। এই জায়গাটা ডান দিকে একটা স্পেস তৈরি করবো, মার্জিন রাইট, অথবা আমরা এলআইতেও স্পেস করতে পারি, মার্জিন রাইট 10 পিক্সেল। তাহলে দুইটা
ন্যাবের ভিতরে দুইটা এলআই ডান দিকে হচ্ছে স্পেস তৈরি হবে। রিলোড যদি দিই, দেখেন নিচে চলে আসছে। আচ্ছা, মার্জিন না দিয়ে প্যাডিং দিতে হবে, তাহলে সমস্যা হবে না, না র্যাপিং হবে না। তবু র্যাপিং হচ্ছে, তার মানে এই সাইজের কারণে এই প্রবলেমটা। সেই দিক থেকে যদি এরকম হয় তাহলে আপনার এখানটা এটা 9 করে দেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। মানে সে অ্যাডজাস্ট করতে পারে না। এবার দেখছেন, কিন্তু এটা ডান দিকে সরাইতে হবে, মানে জায়গা বেশি নিয়ে নিচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, ন্যাবের ভিতরে ন্যাবটা দেখেন বিশাল বড়, তার মানে এই কোল এলজিতে এর উইথটা কমাইতে হবে। কত দেবো আমরা দেখে দেখে করি, যেহেতু 3 ভাগ করছে তার মানে কি 4 4 করে বাই ডিফল্ট আছে, এটা আমি 3 করি, তাহলে ছোট হয়ে গেল। এখানে আমি যদি বলি 3, তাহলে ও ছোট হয়ে যাবে কিন্তু র্যাপিং হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার 4 করতে হবে। আর এখানে আমি, এটা তো মনে হয় 4ই হবে, যদি আমি 3 দেই তাহলে র্যাপিং হয়ে যাচ্ছে, তার মানে এখানে 4 হবে। তাহলে অ্যালাইনমেন্টটা অন্তত একটু কাছাকাছি হলো বা দেখতে সুন্দর লাগবে। তার মানে 3 4 4, তাহলে এইখানটায় বলবো 3 4 4। এবার যদি রিলোড দিই তাহলে আমরা এটা পাচ্ছি। অ্যালাইনমেন্ট ডান দিকে পারফেক্টটা করতে হবে, এখানে কিন্তু তাই আছে, কোনো সমস্যা নাই, মোটামুটি ডান। এখন উপরে নিচে গ্যাপ করতে হবে, এই জিনিসগুলো করতে হবে। এখন এই ডেন্টাল পিএইচডি কিন্তু মনে হচ্ছে উপরের দিকে, তো ওইটার জন্য আমরা এই রোতে অ্যালাইন আইটেমস করব। সেন্টার, রিলোড যদি দেই দেখানো সেন্টারাইজড হলো। এবার কাজ হচ্ছে উপরে নিচে গ্যাপ তৈরি করা। তো আমি এখানটায় ক্লিক করব, দেন আমি এখানটা থেকে মাপবো কত, 51 বা 50 বলতে পারি। তো এটা নিশ্চয়ই টপ হিডারে হবে। এই টপ হিডারে প্যাডিং করব, প্যাডিং করব উপরের দিকে 50 পিক্সেল, প্যাডিং করব বটমে 50 পিক্সেল। সেভ যদি করি, আমরা এখানে রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। এটাই তো চাচ্ছিল, রাইট? আমরা এই জায়গাটায় আসার পর এই অংশটুকু ডান, কারো কোনো কোশ্চেন নাই, কিন্তু এইটা মনে হচ্ছে না ছোট? কার তুলনায় বলেন, এইটার তুলনায়? তার মানে আমাদের এই জায়গাটা এটা ছোট হয়ে গেছে, এটা আমরা 3 করি, এটা তো 9, তো 3 করলে তো সমস্যা নাই। রিলোড দেই, এবার ঠিক আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে এটা বেশি বড়, মানে স্পেসটা কম, তাই কি না? ওই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য এটা আমরা 8 করি। আর বিটুইন তো করাই আছে, রাইট? তার মানে কি ডানামে চলে যাবে, এইটা 3 কত হয় 11, তার মানে এক কলাম ফাঁকা হয়ে যাবে। কিন্তু দেখেন ওই একই সমস্যাটা আবার ফিল হচ্ছে বা করছি। এখান থেকে বের হওয়ার উপায় কি? আমাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটটা কি? এখান থেকে মাপেন, এখানে কত আছে 1169, তার মানে কি উইথ বড়। 1169 মানে কি উইথটা নিশ্চয়ই বড়। তো যেহেতু এটা বড়, আমার ডিভাইসের উইথ কত, আমার কন্টেন্টের উইথ কত 1140, দ্যাটস ওয়াই এই স্পেসটা একটু বেশি মনে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে পুরো আর্টবোর্ডটা সেটার উইথটা কত, 1919, এবং 1919 ডিভাইসের ইন্টারফেস অনুযায়ী আমার এই ইন্টারফেসটা সুন্দর। বাট আপনি যদি ছোট ডিভাইসে যান আপনার কিন্তু এই কলাম স্ট্রাকচার আর কাজ করবে না, তখন রেসপন্সিভে কাজ করতে হবে। এইটা কিন্তু এইটা এখানে ম্যাটার করে, দ্যাটস ওয়াই সব ডিভাইসে দেখতে সুন্দর লাগবে না। রিলোড দেই, আমরা এরকমই রাখি, বাট সরালে জিনিসটা আরও সুন্দর হয়। সেইটা করার জন্য যেটা উনি করেছেন, এই ক্ষেত্রে আপনার এখানে এই রো না দিয়ে আপনি যদি ইউএলএলআই দিয়ে করতেন, মানে ইউএলটা ভিতরে দিয়েছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি আর একটা ইউএল দিয়ে করতেন রো না দিয়ে, তাহলে জিনিসটা অ্যালাইন করাটা আরও ইজি হতো। এটা একটা ম্যাটার করে, এখানে একটা বিষয় আছে। আর একটা হচ্ছে এখানে এন দিয়েছে, তার মানে কি ডান দিকে যাবে। তো ওই ডান দিকে আমি যদি এখানে 2 দেই, এখানে 2 দেই, মানে 2 দিচ্ছি কেন, যে ডান দিকে যাচ্ছে কিনা, হ্যাঁ ডান দিকে যাচ্ছে, তার মানে কি ঠিক আছে সব, মানে এখানে কোনো তোড়জোড় নাই বা কোনো সমস্যা নাই। আর একটা জিনিস বলি, এর তো উইথ বড়, সেই অনুযায়ী কিন্তু এদের সাইজ ঠিকঠাক, অর্থাৎ আমি যেখানে দিচ্ছি 22 পিক্সেল, এবার এখানে যে দিচ্ছি 16 পিক্সেল, সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাক। তার মানে আমাকে রেসপন্সিভের ব্যাপারটাও কিন্তু এখানে ম্যাটার করে, যে 22 পিক্সেল দিচ্ছি ওই অনুযায়ী, কারণ সাইজ বড় হলেই তো আমার অ্যালাইনমেন্টে একটু প্রবলেম হবে।
তো এত এত কিছু জিনিস চিন্তা করে কিন্তু আপনার কাজ করতে হবে। আমি তো এক্সপ্লেন করছি, বাট আপনি যখন কাজ করবেন আপনি ভেবে চিন্তে করবেন, আর এখানে 2-3টা প্রজেক্ট করলে হয়তো একটা ভালো নলেজ হয়ে যাবে। এই অবস্থায় আমি রিলোড দেই, আমরা এরকম দেখতে পাচ্ছি এইখানটায় মেনুর কাজ করবে। এখন মেনুর কাজটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, কারো কোনো কনফিউশন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওকে। দেখেন তাহলে আমরা এই জিনিসটা ডিজাইন করব, এবং এটা করার জন্য এখানটা যাই। পুরো ওয়েবসাইটের পুরো মেনুটার কালার হচ্ছে এরকম। তা আমরা ন্যাভে কালারটা দিব। তো ন্যাভে কালারটা দেওয়ার জন্য এই ন্যাভের যে বিজি লাইট দিয়েছেন, ন্যাভবার লাইট দিয়েছেন, ন্যাভবার লাইট মানে হচ্ছে হোয়াইট। ন্যাভবার লাইট বলতে লাইট কালারটার জন্য। বাট আমি যদি এটা এবং এটা দুটোই বাদ দিই, তাহলে কিন্তু ওয়েবসাইটে এই জিনিসটা সাদামাটা হবে। ডিজাইনে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র কালারিংয়ের জন্য এটা দেওয়া। এই দুটো কিন্তু শুধু কালারিং জন্য দেওয়া। তো আমি এটাকে বাদ দিই, দেওয়ার পর এখানে বলি বিজি কাস্টম, বলতে পারি না বিজি কাস্টম, অথবা আমি এই জায়গাটায় ন্যাপবার লাইট দেই আর বিজি কাস্টম বলতে পারি, বা থিম কালার বলতে পারি, তাই কি না? থিম কালার এরকম নামে আমি একটা ক্লাস ডিফাইন করলাম। তো এইটাকে যেহেতু ন্যাভের ভিতরে দিয়েছি, ন্যাপটাকে আমার কল করতে হবে ট্যাগ হিসেবে। এখানে কিন্তু ন্যাপ হচ্ছে ক্লাস। তো ন্যাপটা কিন্তু টপ হিটারের মধ্যে পড়ে না, পড়ে, ও তো আলাদা একটা পোর্শন। তো এখানে আমরা যে ডট ন্যাপ থিম কালার দিচ্ছি, এইটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে থিম কালারটা, অর্থাৎ ভেরিয়েবলে আমরা যে কল করেছিলাম থিম কালার, এই ওয়ার্ডটা উচ্চারণ করব ওখানে। তো আমি এখানে এটা দিয়ে দিই। ক্লায়েন্ট যদি কালার চেঞ্জ করতে বলে, অনেক জায়গাতে এটা ইউজ করবো, তাহলে আমরা এই ভেরিয়েবলে যে কালারটা চেঞ্জ করে দিলেই অটোমেটিক্যালি সব জায়গায় থিম কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো রিলোড যদি দিই আমরা কালারটা পেয়ে গেলাম, সেই অনুযায়ী এইগুলোর কালার চেঞ্জ করতে হবে না। তো আমরা এখানে ইউএল বলবো, তারপর নেস্টেড করবে এলআই। কালারটা কোথা থাকে? অ্যাঙ্করটাকে থাকে না? আমরা এখানে এইভাবে বলতে পারি না কালার হোয়াইট। যদি আমি এরকম দেই তাহলে কি সব কিছুর উপরে ঊর্ধ্বে এটা আমার কাজ করবে, করে? এবার এখানে কিন্তু দিচ্ছে ঠিকই, কিন্তু কাজ করছে না, কারণ ওভাররাইটের একটা বিষয় থাকে, ইন্সপেক্টমেন্ট করেন। দেখেন আমার কোড কিন্তু কাজ করে না। কই আছে আমার কোড? এই যে থিম কালার দেখছেন, এখানটায় যে অ্যাক্টিভিটিগুলো আছে, ফোকাস থেকে শুরু করে এভরিথিং, এই জিনিসটাকে আমার কপি করতে হবে। ন্যাপবার লাইট এবং ন্যাপবার লিঙ্ক, এই ক্লাসগুলোকে আইডেন্টিফাই করতে হবে বা ইউজ করতে হবে। এটাকে আমরা কপি করি। করার পর এই যে সিস্টেমটা যে আসছে, এখানটায় ডট দিয়ে, সরি ডট না, হ্যাঁ ডট তো দিবই, ন্যাপবার লিঙ্ক এটা অ্যাড করব। মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কিন্তু ন্যাপবার লিঙ্ক আছে। তাহলে ন্যাপবার ন্যাপ কোথায় আছে? ন্যাপবার ন্যাপ হচ্ছে ইউএলএ আছে। তাহলে এই ক্লাসটাও আমরা এই ইউএল এর মধ্যে ডট দিয়ে এখানে দিয়ে দেবো। এটা কেন করছি জানেন? যাতে আমার ওয়েবসাইটের এই ক্লাসগুলো আরও স্ট্রং হয়। যত বেশি স্ট্রং হবে সিএসএসটা পারফেক্টলি কাজ করবে, করে এবার। মানে আমি এই জিনিসটা করার জন্য এত কিছু করলাম। এবার এখানে আসি, হোয়াইট কালার এবং টেক্সট আপার কেস। আমরা এখানে ফন্ট সাইজ দেখব, ক্লিক করি, দেন আমি এখানে ক্লিক করি, তারপর আমরা রেগুলার দেখতে পাচ্ছি 16 পিক্সেল এবং হোয়াইট কালার দিলাম, ফন্ট সাইজ 16 পিক্সেল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, সরি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটাই তো ছিল। তারপর আমি যদি এখন ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, আমরা এরকম পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে হোমের যে কালার কম্বিনেশনটা, অর্থাৎ এখানে কিন্তু নর্মালি আছে। তা আমি করব যেটা, সেটা হচ্ছে আমি হোভার করলে যেন এই কালারটা আসে, এরকম করতে চাই। তাহলে এইখানটা যে অ্যাঙ্কর ট্যাগ দিলাম ন্যাপবার লিঙ্ক, এই জিনিসটা কপি করব, মানে পুরোটাই। ও কপি করতে হবে না, এর ভিতরে আমি বলবো অ্যান্ড, হ্যাঁ অ্যান্ড দেওয়ার পরে হোভার দেবো, বুঝতে পারছেন? এইভাবে হোভার বলতে এই যেটা, যদি অ্যান্ড দিই তার মানে কি ওই ন্যাপ লিঙ্কের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এবং এই জায়গাটায় যদি বলি কালার কি দিব? আমাদের ভেরিয়েবলের যে এই কালারটা আছে সেটা দেব, সেকেন্ড ভেরিয়েবল কালার, এটা আমরা এখানে অ্যাড করে দেব। তাহলে কি হবে? অটোমেটিক্যালি এই কালারটা ওখানে জুড়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে,
বুঝতে পারছেন জিনিসটা? তো এবার যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, আমি যদি মাউস রাখি কালারটা চেঞ্জ হচ্ছে, এই কিন্তু অ্যাক্টিভ কালার। ওকে, এখন এইখানে এই জিনিসটা করার পরে হোমে কিন্তু বাই ডিফল্ট অ্যাক্টিভ একটা কালার থাকে, থাকে না? এবং যেই জায়গাটায় অ্যাক্টিভ নামে ক্লাসটা আছে সেই জায়গাটায় কিন্তু কালারটা আছে, এটা তো হোভার কালার। কিন্তু অ্যাক্টিভ যে ক্লাসটা আছে সেটা হচ্ছে কোথায়? এল এর ভিতরে। তার মানে এটাও আমাকে মাথায় রাখতে হবে, এল আই, যেখানে আমি ডট দিয়ে অ্যাক্টিভ কালারটা দিব। তার মানে এই সিস্টেমের বাইরে নিচের দিকে এলআই দিয়ে বলতে হবে অ্যাক্টিভ, এবং এরপরে এই জিনিসটা লিখতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর আমি এটা দিব, এর ভিতরে আমরা আবার কালারটা এটাই দিব। কথা বুঝাতে পারছি? যাতে অ্যাক্টিভের কালারটা, সরি এটা না, এই যে এই কালারটা, তার মানে আমার এলআই অ্যাক্টিভ এবং অ্যাঙ্কর ট্যাগ ন্যাভ লিঙ্ক এটার বাইরে লিখলাম কেন? কারণ এটাও কিন্তু এলআই। এইভাবে দিলে কি হবে, ও দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, আমার এইখানটায় এই যে অ্যাক্টিভের সিএসএসটাকে কল করলাম, আবার নর্মালটাকে হোভার এফেক্টটাও রেডি হলো, এবং এইগুলোকে আমার জিনিসগুলোকে আমি সেপারেট করে নিয়ে আসলাম। এখন এখানে দেখবেন শো নামে একটা অপশন আছে, শো বলতে ড্রপডাউন মেনুর জন্য। আর অ্যাক্টিভ তো আছেই, এবং অ্যাক্টিভে হোভার করলে কী হবে, ফোকাস করলে কী হবে সেটা কিন্তু ম্যাটার করে। মানে আমি যদি ক্লিক করি তখন চেঞ্জ হয় কিনা, এই দেখেন বসে গেছে, দেখছেন কালারটা? তার মানে ফোকাস জিনিসটাও কিন্তু ম্যাটার করে। তাহলে এখানে অ্যান্ড হোভার যদি দেই, আরেকটা করি, সেটা হচ্ছে কমা দিয়ে অ্যান্ড ফোকাস, পারি না আমরা এগুলো? পারি। তো আমরা যদি এটা দেই, রিলোড যদি দেন, তাহলে ওই যে ব্ল্যাক কালার আসলে সেটা আর হবে না, মানে ক্লিক করলে এটা বসে যাবে। তো রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট, এই সিস্টেমটার কাজ করবে এখন। অ্যাপয়েন্টমেন্টের একটু ভালোভাবে দেখবেন, এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। এবং আমরা আমরা কিন্তু স্যাস দিয়ে কাজ করতেছি, সো আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট এই পার্টটাতে আপনি কি করছেন, অ্যাপয়েন্টমেন্টে কি দিচ্ছেন, আর এগুলো কি দিচ্ছেন আপনি? হ্যাঁ, এটা কোত্থেকে আসলো এগুলো? নিচে নিচে লিখছেন। আচ্ছা, এখন অ্যাপয়েন্টমেন্টের এই পার্টটা, এখানে আমরা মনে হয় ক্যালেন্ডার দিয়েছিলাম, রাইট? আমি যেটা করেছিলাম সেটা আমি অ্যাড করি, ফাউন্ড অসাম। ওরা দিনে দিনে চেঞ্জ করে, এত বিশ্রী একটা সিচুয়েশন। প্রতিদিন ওরা চেঞ্জ করে, প্রতিদিন ওরা চেঞ্জ করে। এদের এত মানে চেঞ্জিং অ্যাক্টিভিটি। কই যাব আমি? ও আচ্ছা, 6-এর মধ্যে ঢুকছে মনে হয়। আচ্ছা, আইকনসে যাই, যাওয়ার পরে এখানে আমরা বলবো ক্যালেন্ডার। আমরা ফ্রিতে যাব, এই ক্যালেন্ডারকে ক্লিক করে কপি করব, রাইট? সো কপিড, দেন এখানটায় বসায় দিই। তো এখানে বিটিএন ড্যাঞ্জার দিয়েছিলাম। একটা জিনিস মাথায় রাখবেন, এই ডিজাইনটা কিন্তু আর কোথাও নাই, এরকম ট্যারা ডিজাইন কোথাও নাই, কোথাও পাবেন না। তাহলে আমরা এই ডিজাইনটা দেওয়ার জন্য এখানে আমরা বিটিএন ড্যাঞ্জার দিব না, আমরা অ্যাপয়েন্টমেন্ট নামে একটা ক্লাস অ্যাড করি। অ্যাপয়েন্টমেন্টটাকে, বাটনের অ্যাপয়েন্টমেন্টটাকে এখানে কল করি নিচের দিকে, এবং অ্যাপয়েন্টমেন্টের ভিতরে আইট্যাগ আছে সেটাকে আমরা কল করি। ঠিক আছে, এখন ভিতরে ডিজাইন নিয়ে কাজ করব। নর্মালি কি আসে সেটা দেখেন, রিলোড এরকম। তো এটা কালার হবে হোয়াইট,
রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। ওকে, এটা সাইজিংটা করে নেই, কিন্তু ক্যালেন্ডার পাইনি কেন? ক্যালেন্ডার পাইছে এফএস অল্টার, আপনার এখান থেকে ক্যালেন্ডার কল করা হয়নি তাই না? ফন্ট অসাম, ফন্ট অসামের ভিতরে ফ্ল্যাট আইকন ঢুকা দিয়েছেন না? ফন্ট অসামের ভিতরে সিএসএস, আর এইখানটা বলবো অল মিন ডট সিএসএস, তাহলে পাবে। রিলোড যদি দেই আমরা এখন এটা পাচ্ছি। এই জিনিসটার কাস্টমাইজেশন লেভেলটা আর একটু বাড়াই। ক্লিক ক্লিক 18 পিক্সেল রোবোটো এবং আপার কেস। এখানটায় বলবো টেক্সট আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং ফন্ট সাইজ 18 পিক্সেল। সেভ। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, রাইট? তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? ভেরিয়েবলের সেকেন্ডারি কালারটা দিব। তাহলে আমি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি কালার। একটু ভালোভাবে খেয়াল করবেন, রিলোড যদি দিয়ে আমরা কালারটা পাচ্ছি, কিন্তু এই কালারটাকে ট্যারা করতে হবে। এবং দেখেন রেডিয়াস কিন্তু এরকম আসছে, তার মানে বর্ডার রেডিয়াসটা বাই ডিফল্ট বিটিএন থেকে আসে, রেডিয়াস 0 যদি দেই এখন আর আসবে না। কিন্তু এটা ট্যারা করতে হবে না, কিসের মতো? কিন্তু আমার এখানে কালারটা এত ডার্ক কেন? এই কালার কোডটা কি ঠিকঠাক দিচ্ছি আমি? হ্যাঁ, কালার কোড তো ঠিকঠাক আছে। আচ্ছা, ট্যারা করব না, ট্যারা করার জন্য আমরা রোটেট ইউজ করব। রোটেট বলতে আমরা এখানে বলবো ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, রাইট, ট্রান্সফর্ম রোটেট, রোটেট না সরি স্কিউ ইউজ করব, স্কিউ, স্কিউ ইউজ করব 10 পিক্সেল, 10 ডিগ্রি, পিক্সেল না। যখন আপনি 10 ডিগ্রি দিবেন রিলোড দেন, দেখেন ট্যারা হয়ে গেছে। কিন্তু আমার টেক্সট সহ ট্যারা হচ্ছে। জেনুইনলি কি হবে? শুধুমাত্র কন্টেন্টটা ঠিক থাকবে, ব্যাকগ্রাউন্ডটা ট্যারা হবে। দ্যাটস ওয়াই এইখানটা এটা দেওয়া যাবে না। এই জায়গাটায় আমরা পজিশনের কাজ করব গাইস। তো আমাকে এখানে বলতে হবে অ্যান্ড আফটার অথবা বিফর, বিফরটা দিলে নিচে থাকবে, ইন্ডেক্সিংয়ের কাজ থাকবে না। এখানে আমরা বলবো কন্টেন্ট, বোঝা গেছে জিনিসটা? এইখানটায় বলবো পজিশন অ্যাবসলিউট, দেন হচ্ছে উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%, তারপর হচ্ছে ট্রান্সফর্ম স্কিউ 10 পিক্সেল, সরি 10 ডিগ্রি। আর এইখানটায় আমি বলবো পজিশন রিলেটিভ। এবার যদি দেখি, আচ্ছা হবে না, করেছি এটা, ব্যাকগ্রাউন্ড কালার তো দেয়নি। ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা এখানে দিতে হবে, এখানে দেওয়া যাবে না। এবার যদি রিলোড দেই দেখেন আমার ট্যারা পাচ্ছি, কিন্তু দেখেন টেক্সটটা আসে না। ইন্ডেক্সিংয়ের কাজ আছে এখানে। ইন্ডেক্সিং করার জন্য জেট ইন্ডেক্স -1 সেমিকোলন ক্লোজ, রিলোড দেন, ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি যদি বাটনে যাই, ইন্ডেক্সটা 0 দিলে উপরে আসে, 1 দিলে কি হয়, মানে সে দেখেন এর নিচে চলে যায়, মানে এই ব্যাকগ্রাউন্ড কালারের নিচে চলে যায়। যদি আমি -1 দিই, 0 দিলে দেখা যায় না। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। সেটা কি করবেন? আপনার এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আই ট্যাগটা যে আছে সেটা তো নিয়ে আসতে পারি নাকি? ওটা যদি নিয়ে আসি, আইকে বলতে হবে জেট ইন্ডেক্স 1, তাহলে কি হবে? এটাকে 0 করলে এ তো 1, তার মানে কি ওর থেকে এটা বড় না, মানে এর উপরে যাবে। এবার যদি রিলোড দেন দেখেন আসে। যখনই জেড ইন্ডেক্স করবেন অবশ্যই পজিশন, যদি আপনি পজিশনিং না করেন তাহলে আপনি রিলেটিভ দিয়ে রাখেন, না হলে জেড ইন্ডেক্স কাজ করবে না। এবার করে। তারপর আমরা যে আই টেক্সটের কথা বলছিলাম, এই টেক্সটটাও কোনো একটা কন্টেন্টের মধ্যে রাখা উচিত, নাহলে আপনি ধরবেন কীভাবে?
এই জন্য কোনো ট্যাগ ছাড়া কন্টেন্ট দিবেন না, দ্যাটস ওয়াই কিন্তু বারবার বলি। আচ্ছা, আই ট্যাগের এইখানটা স্প্যানও কল করি, এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমি এখানে কপি পেস্ট করি, অথবা আমি বলতে পারি কমা দিয়ে আই, তাহলে একসাথে হয়ে যাবে, এটা বাদ। তো এবার যদি রিলোড দেন এবার আসে, ওকে। এখন এই বিফোরটা যে দিলাম এটাকে আমরা টপ করব 0 আর লেফট করব 0। রিলোড যদি দেই আমরা অ্যাডজাস্টমেন্টটা পাচ্ছি। বাকিটুকু তো আপনারা হাইট ওয়েট এটা কীভাবে করবে সেটা আপনি করবেন। এইখানটায় ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন উপরে নিচে একটা স্পেস পাচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এ উপরে নিচে একটা স্পেস পাচ্ছে, সেটা হচ্ছে ন্যাভে আসে। থিম কালার যেখানে দেয়া আছে, থিম কালার এইখানটায় প্যাডিং করব হচ্ছে টপে 0, প্যাডিং বটমে করব 0। এবার যদি রিলোড দেই আমরা ওই স্পেসটা পাবো না, কিন্তু তারপরেও একটুখানি গ্যাপ করা আছে, রাইট? এটা হতে পারে এদের প্যাডিংয়ের জন্য, এখানেও কিন্তু প্যাডিং করা আছে, এইটার জন্য হয়তো উপরে নিচে একটা স্পেস পাচ্ছে, এগুলো আপনাদের দেখতে হবে। 0 করে দিলাম, উপরে নিচে হয়, তার মানে এখান থেকে এই ঘটনাটা ঘটতেছে না। ডেভে এখানে কি কোনো প্যাডিং করা আছে উপরে নিচে বা মার্জিন, এটাও কিন্তু দেখার বিষয়। আবার এটা হতে পারে যে বাটনেই এরকম কিছু একটা করা আছে, বাটনে যান, একটা হালকা একটা স্পেস পাচ্ছে, নাম্বার পাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন বর্ডার, এই কারণে। এবার দেখছেন চলে গেছে। কোথায় কোথায় কি দিচ্ছে একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, একটা আইডিয়া হবে। এটা হচ্ছে বাটনে বর্ডার দেয়া থাকে, তো ওই বাটনটা কোথায়, বাটনের অ্যাক্টিভিটি হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টটাই কিন্তু বাটন। তো আপনি এখানে দিয়ে দেন এটা, তাহলে কি হবে, ওভাররাইড করবে, আর কোনো সমস্যা হবে না। এটা তো আমরা করলাম, দেখেন আবার আসছে, তার মানে আমার এটা কাজ করে না। এখানে আমি ইম্পর্টেন্ট দিই, এবার কাজ করে। ও আচ্ছা, এখানে তো আবার প্যাডিং আছে, সেটা তো আমরা ডিলিট করে নাই, এই যেটা এবার গেছে। তার মানে ন্যাপবার লিঙ্ক, ন্যাপ লিঙ্কে যে প্যাডিং উপরে নিচে সেটা আমরা ভ্যানিশ করতে হবে। এখানটা আবার যান, এই যে ন্যাপ লিঙ্ক, এখানটায় বলেন প্যাডিং টপ 0, প্যাডিং বটন। ডানে বামে তো আমরা প্যাডিং ডিলিট করবো না, এই জন্য আমরা এখানে এইভাবে দিয়ে দিলাম। তো রিলোড এবার দিই, এবার পারফেকশনটা আসবে। এখন আমরা ভিতরে কাজগুলো করবো, হাউ, সেটা হচ্ছে এটার হাইট কতখানি। যেহেতু এটার উপরে নিচে একটা স্পেস আছে, এই স্পেসটা বেস করব এর উপরে। তো এইখানটায় ক্লিক করে আমরা এইভাবে মাপবো, কত হচ্ছে 70। আমরা আগে এই কাজটা করে ফেলি, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর বাটনের কার্সার রাখেন, 38 বলতেছে। তো এই অ্যাপার্টমেন্টের উপরে নিচে প্যাডিং করব, প্যাডিং টপ, প্যাডিংটা একসাথে করব 10 পিক্সেল। কার্সারটা এখানে রাখেন, 70 বলছিল না, 70 বাড়ানোর চেষ্টা করেন, হয়েছে 70। তার মানে কি 22 পিক্সেল। তার মানে আমরা শুধুমাত্র উপরে নিচে দেবো, ডানে বামে কিন্তু দেবো না। তো এটাকে কপি করে কোথায় দেবো জানি, এই যে অ্যাপয়েন্টমেন্টে এইখানটায় প্যাডিংটা দিব হচ্ছে উপরের দিকে, টপ 22 পিক্সেল। আচ্ছা সরি, 22 পিক্সেল দিচ্ছি না, তো 22 পিক্সেল কিন্তু উপরে এবং নিচে দুই দিকে হবে, তার মানে এখানে আমাকে বলতে হবে বটম 22 পিক্সেল। এবার আমি রিলোড দেই, এখন দেখেন কোনো সমস্যা নাই, পারফেক্ট। এটার ডানে বামে যে স্পেসটা সেটা একটু কাউন্ট করি, যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাপেন, এই জিনিসটা মাপবেন, কত হচ্ছে উইথ 13। মানে 13 বলতে আমার প্যাডিংটা এমনভাবে করতে হবে যাতে 13 পিক্সেল হয়। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই বাটনে ডানে বামে প্যাডিং লেফট 13 পিক্সেল, কাজ করে আমারটা করে। প্যাডিং রাইট 13 পিক্সেল, যদি বাড়ান 20 করেন, এখানেও 20 করেন, 12 একটু বাড়াতে পারেন, 22 করে দেই। ইন্ডিভিজুয়ালি না দিলে কিন্তু কাজ করবে না। তো আমি এটাকে কপি করে এই জায়গাটা অ্যাড করে দেই, ডান। এবার এই অ্যাপয়েন্টমেন্টের উপরে একটা হোভার এফেক্ট দিতে হবে, রাইট? তো এইখানটায় বলেন অ্যান্ড, দাঁড়ান একটু,
আমাদের এখানে মসজিদে ওয়াজ মাহফিল বা সামথিং কিছু একটা চলতেই থাকে। হোভার দিলাম, হোভার দেওয়ার পরে আমরা কালার দিব হোয়াইট। আমরা এটা দিয়ে এটাকে রাখি, মানে আমি যে কই গেল, কি হলো, ইরোর কেন আসছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। রিলোড, আমি যে ক্লিক করছিলাম বা কালার দিয়ে চেঞ্জ করছিলাম সেটার জন্য না হয়, ওই কারণে। এখন বলেছিলাম যে এখানে ক্লিক করলে কিন্তু মডেল হবে, আপনি করছিলেন মডেলের কাজ? করেন নাই। আচ্ছা এখন এই জায়গাটায় যদি এরকম হয়ে যায়, এখানে আমরা হোভার এফেক্ট দিলাম, কি দেখতে ভালো লাগে হোভার এফেক্ট? যদি এরকম হয় যে আমি হোভার রাখছি, কালার চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, সেটা হয়তো বেটার রাখবে। বাট এইটা আমাদের কমপ্লিট, রাইট? কঠিন কিছু না, বাট চেষ্টা করবেন যে ইজিলি এটাকে কাস্টমাইজ করার। এবার আসি এইখানটায়। এইখানটায় আমাদের এইটা আমি সুন্দরভাবে মার্কআপ করছিলাম, বাট সব গোল্লা গেছে। আর আপনি কি করছেন এখানে? লার্ন মোর, বুক নাও, এগুলো কি ছিল? ইমেজ? স্লাইডারের পার্টটা একটু কঠিন। এইভাবে ডিজাইন করছেন কেন? কি দিয়ে কাজ করছেন আপনি? ইমেজ কোথায়? আর কোন আইকন পাচ্ছে না সেটা বুঝাতেন আমারে। ডেন্টাল, স্লাইড ওয়ান, পিএনজি। এটাকে ডান দিকে দিছেন কেন? এটা তো বাম দিকে হবে। অনেক লম্বা করে ফেলছেন। সো এইটা আমি মাঝখানে, আচ্ছা এইখানটায় তো হবে ব্যাকগ্রাউন্ড, লেয়ার টু, এটা ব্যাকগ্রাউন্ড হবে, মানে এইটা হবে স্লাইডার বিজি, এটা হবে এখানে। ইভেন এইখানটাও। এবার যদি রিলোড দিই, আমরা ব্যাকগ্রাউন্ড এটা পাচ্ছি। এটা আপনি দিয়েছিলেন রাইট, কিন্তু নিচে আসলো কেন এটা? হ্যাঁ, আপনার এটা মার্কআপ কমপ্লিট হয়নি। এ তো নিচে আসার কথা না বুটস্ট্র্যাপ ইউজ করলে। কন্টেইনার, এই যে ডিরেক্ট কন্টেইনার দিয়ে বসে আছেন, ওয়াই? আমি দেখাই একটা করছেন আর একটা, এমনি তো এটা করতে বলি না রে ভাই। ইমেজ সেকশন, ক্যারোসেল কোথায়? ক্যারোসেল ডিরেক্ট বসায় দিয়েছেন ভিতরে। আচ্ছা ক্যারোসেল এখান থেকে শুরু, এটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিচ্ছেন, এটা আমি দিতে বলিনি। যদি দিয়েও থাকেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওকে ফাইন। এখানটা হচ্ছে ক্যারোসেল আইটেম, আইটেমের ভিতরে টাইটেল। আমি বলেছিলাম এখানে দুটো পার্ট হবে। ক্যারোসেল আইটেম আবার দুইবার দিচ্ছেন, একই ক্যারোসেল ইনারের ভিতরে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর ভিতরে কন্টেন্টগুলোতে অ্যালাইনমেন্ট ঠিক হয়নি। মার্কআপ দেখার পরেও করতে পারি না আমরা। আপনার মার্কআপ বুঝতে এত কষ্ট হয় আমার। ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, তারপর হচ্ছে ক্যারোসেল ক্যাপশন, এটা দেন নাই। এমনিতেই সার্চ করতেছে মাথা ঘুরে সার্চ করলে। এখানটায় ক্যারোসেল আইটেম দেওয়ার পর ডিফ কন্টেইনার অথবা ডিফ রো, দেন হচ্ছে ডিফ কোল এলজি, ডাবল দিতে হবে, দিলাম। আর এইখানটায় এই জিনিসটা অ্যাড করে দেব, টাইটেল দেওয়ার দরকার নাই, এতটুকু। কিন্তু বাটন কোথায়?
এটা বাদ। বাটন কই দিছেন আপনি? নিচে দিছেন। বাহ, মানে মন যা চায়। আচ্ছা, এটা এখানে হবে না। এটা এরকম হবে। কন্টেন্টটা আসেনি না? কন্টেন্টটা আসেনি। এখানে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়েছেন, অ্যাঙ্কর ট্যাগ দিয়েছেন, ওকে। ডিপ দিয়েছেন, ক্যারসেল ইনার এটা করেছেন, এখানটা এটা দিয়েছেন, আইডি আইডি আইডি, ওকে ফাইন। এগুলো চেঞ্জ করা উচিত ছিল, সেটা করেন নাই। ক্যারোসেল আইটেম, আইটেম, এই আইটেমটা ডাবল হবে। আর এই কন্টেন্টটা দেখা যাবে না কোল এলজি দিয়ে। আর এইখানটা আর একটা ইমেজ আসবে, ইমেজ ট্যাগ, ইমেজেস, ইমেজের নাম হচ্ছে এটা স্লাইডার, স্লাইড 1 PNG। দেন হচ্ছে এখানে আমি ক্লাস দিব, ইমেজ ফ্লুইড, রিলোড। আর যে কি করছেন ভিতরে আল্লাহই জানে কি। বুঝি নাই, কোথাকার কথা বলতেছেন? হ্যাঁ, এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনারটা এখানে অ্যাড করে দেখাবো। সমস্যা তো অবশ্যই হবে, কারণ উনি যে ক্লাসগুলো ইউজ করছে ওটার সাথে যদি না মেলে, না ওটা করা যাবে না। আচ্ছা, এখন কন্টেইনার দিলাম, এখানে কন্টেইনার দিচ্ছেন কেন? এই ইমেজের কারণে একটা বড় প্রবলেম হচ্ছে, এই ইমেজটার কারণে। এটা আমি কমেন্ট করে রাখি। আচ্ছা, এটাকে আবার আইটেমের ভিতরে এই জায়গাটা অ্যাড করি। সবচেয়ে বড় সমস্যা করে রাখছেন এইখানে কন্টেইনার দিয়ে। দেখছেন কোথাকার পানি কোথায় আসলো? ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে সেটা আমি অ্যাক্টিভ করি আবার, কিন্তু ও তো ব্যাকগ্রাউন্ড ইমেজ না, ওকে তো ব্যাকগ্রাউন্ড বানানো হয়নি এখনো। তো ওইটার জন্য, এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ করার জন্য হোম সেকশনকে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। নিচের দিকে কল করে একবার, হোম সেকশন, এখানটায় ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল ডট ডট ইমেজে স্ল্যাশ, এটাকে কপি করি, এটা বাদ, এখানটা এটা অ্যাড করে দিই। তাহলে ওই সমস্যা সলভ হয়ে যাচ্ছে, তাই কি না? আর এটাকে আমরা আরও কিছু কাজ করব, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট দিব হচ্ছে নো রিপিট। এটা তো কমনলি করতেই হবে। ওকে, এবার ঠিক আছে। এবার আসি, এখানে যাই। ও কিন্তু রেডিও বাটন দিয়েছে, আর এই ইমেজটা এরকম বড় সড়ো হবে, অ্যালাইনমেন্টটা এরকম হবে। এগুলো একটু ঠিক করতে হবে, এই অ্যারো চিহ্নগুলো ঠিক করতে হবে। এখানে অ্যারো চিহ্ন কই? এই যে এখানে, কিন্তু কাজ করবে না, কারণ আমার স্লাইড একটাই, একটাই ডিজাইন করি, বাকিগুলো হয়ে যাবে। এখানটায় নিচের দিকে বা ভিতরে ক্যারোসল ইন্ডিকেটরস, তারপর এখানে ক্যারোসল, এখানে রো দিয়েছি। যদি রো দেন অবশ্যই ক্যারোসল কন্টেইনার দিতে হবে, আর যদি না দেন, যদি কন্টেইনার না দেন বা কন্টেইনার ফ্লুইড না দেন, আর যদি রো ইউজ করেন, তাহলে এখানে বলবেন নো গাটার্স, নাহলে কিন্তু রেসপন্সিভে স্ক্রল বার বের হবে।
সো রিলোড যদি দেই একটু জড়সড় থেকে একটু বের হয়ে আসলো। এই জিনিসটা অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এখানে বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। রিলোড যদি দেই অ্যালাইন হয়ে গেল। এখন এগুলো সাইজিং করব। তো সাইজিং করার জন্য প্রত্যেকটাকে কল করি হোম সেকশনের ভিতরে আমরা বলতে পারি হোম ক্যাপশন। তার আগে আমি ক্যারোসল আইটেমকে কল করি। এর ভিতরে ক্যারোসল আইটেমকে কল করলাম, দেন হচ্ছে ক্যারোসল ক্যাপশনকে কল করি ডট ক্যারোসল ক্যাপশন, দেন আমার H2 H1 এগুলোকে কল করি H1 H2, তারপর হচ্ছে পি ট্যাগ। এর মাথা খারাপ হয়ে গেছে, কখনো এটা কখনো ওটা কালারিং করতেছে। আচ্ছা, এখন ডিজাইনের জন্য এখানটায় যাব, টিতে যাব, এখানে ক্লিক করব, রোবোটো 36 পিক্সেল। কোনটা এটা? উপরেটা কি মানে এই ডিজাইন অনুযায়ী H2। তাহলে আমরা H2তে বলবো ফন্ট সাইজ 36 পিক্সেল। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারও দিব, ব্যাকগ্রাউন্ড কালার থিম কালার নিয়ে আসব, একটা এটা একটা এটা, দুই জায়গায় হবে, এখানে অ্যাড করি। এবং এটাও কিন্তু আবার এখানেও অ্যাড হবে, কিন্তু এটা সেকেন্ডারি কালার হিসেবে, রাইট? তাহলে এটা আমি আগে দিয়ে দিই, তাহলে আমার জন্য হ্যাসেল নাই যে কোন কালারটা দিব কেন দিব। এবার যদি রিলোড দেই তাহলে আমরা কালার পেয়ে যাচ্ছি। একটু 19-20 হইতে পারে, বাট ওটা আপনি বুঝে নিন। দুটোই কিন্তু কালারিং হবে, এখানেও ক্লিক করব এখানেও ক্লিক করব, দুটোই কিন্তু কালার হবে হোয়াইট, টেস্ট কালার। একবারে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটার সাইজ তো আমরা দেখলাম। এখানে আবার ক্লিক করে টিতে ক্লিক করি, তারপর এখানে আবার ক্লিক করি 48 পিক্সেল। তো এখানটা বলবো ফন্ট সাইজ 48 পিক্সেল, আপার কেস সবগুলো না। তাহলে এখানেও ক্লিক এখানেও ক্লিক, টেক্সট ট্রান্সফর্ম দুটোই হচ্ছে আপার কেস। তাহলে এবার যদি রিলোড দেই আমরা এরকম পাচ্ছি। আচ্ছা, এখন একটু স্পেস আছে আর বাম দিকে একটু স্পেস আছে, বাম এবং ডানে প্যাডিং কিন্তু করা আছে, উপরে নিচে ডানে বামে। ওই প্যাডিংয়ের জন্য দুটোতেই আমি একসাথে কাজ করি। প্যাডিং টপ সাপোজ 5 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল, প্যাডিং লেফট 10 পিক্সেল, প্যাডিং রাইট 10 পিক্সেল। তাহলে দুটোতেই প্যাডিং হচ্ছে এরকম হচ্ছে। আর নিচের দিকে স্পেস দিতে হবে, মার্জিন বটম 5 পিক্সেল। তাহলে একটা স্পেস তৈরি হলো। স্পেসটা যদি আরও বড় দিতে চান সেটা আপনি করতে পারেন। এখানটা একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমি যে প্যাডিংয়ের কাজটা করছি এটা চাইলে আমরা মিক্সিন বা এক্সটেন্ড দিয়ে করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মার্জিন যে দিচ্ছি সেটা আমি কিন্তু ডাবল মানে কোডিং করছি। অ্যাকচুয়ালি আমার এই কোডিংটা যাতে ডাবল না হয়, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এগুলো ইউজ করছি, রাইট? তো সেই জন্য এই জিনিসটা কিন্তু এখানেও দিয়েছি এখানেও দিয়েছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে কাট করব। কাট করার পর এক্সটেন্ডে নিয়ে যাব। এখানটা আমরা বলবো পার্সেন্ট, বলবো একটা নাম দিব স্লাইডার কন্টেন্ট বা সামথিং কিছু একটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা অ্যাড করে দিই। আর এই জিনিসটাকে এইভাবে রাখি। বোঝা গেছে জিনিসটা? মানে বারবার না দিয়ে একবারে করে ফেললাম, এতে কি আমার কোডিং কম হচ্ছে। এটা আসলে দুই একবার ইউজ করার জন্য যে আপনি চেঞ্জ করছেন এটা আসলে ভ্যালিড কারণ না। আমাদের এগুলো তো বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, এই কারণে এটা করা। সো এটা আমি এইভাবে দিয়ে দিলাম, সরি। এখানেও কিন্তু আবার আর একটা কাজ করতে পারেন এক্সটেন্ডের ভিতরে। এই যে দেখেন প্যাডিং যে করছি ডানে বামে উপরে নিচে, এই পুরো জিনিসটা কাট করি। কাট করার পর মিক্সিনে যাই, যাওয়ার পর এখানে মিক্সিনটা কীভাবে কল করে একটু দেখে নেন। এক্সটেন্ডে আমরা কল করছি পার্সেন্ট দিয়ে, মিক্সিন কল করে হচ্ছে মিক্সিন দিয়ে। অর্থাৎ আমাকে বলতে হবে @ মিক্সিন, এখানে আমি বলবো প্যাডিং, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে আমরা ভ্যালু পাস করতে পারি, এইটার জন্য করা। তো আমি এখানে বলি প্যাড, যে প্যাডিং যে করবো সেটা, এবং এখানে বলছে কিভাবে একটা $সাইন দিতে হবে, $সাইন। যারা এগুলো বোঝেন
মানে যারা এটা নিয়ে কাজ করছি তারা হয়তো খুব সহজে বুঝতেছি। এখানটা আমি এটা দিব, এখানটা দিব, এখানটা দিব, এখানটা দিব, তাহলে কি হচ্ছে ভ্যালু পাস করব প্যারামিটারের মাধ্যমে। এই জিনিসটা কপি করব, কপি করে এক্সটেন্ডের ভিতরে এটা না দিয়ে এইটা অ্যাড করব, এবং এই জায়গাটায় আমরা ভ্যালু দেব। তো এইখানে একটা কিন্তু আছে, কিন্তুটা আমি আসতেছি। এই জায়গাটায় কি লিখব যে আমি এটাকে কল করব? লিখতে হবে ইনক্লুড। তো এই ইনক্লুডটা এখানটা অ্যাড করে দিই। তো এই জায়গাটা যদি বলি 5 পিক্সেল, শুধুমাত্র পিক্সেল, সেভ করেন, সেভ করেন। ডান দিকে কি হয় দেখেন, আমি এই স্লাইডার কন্টেন্টটা যে দিয়েছি এটা কোথায় দিয়েছি? দিয়েছি হচ্ছে মিক্সিনে। মিক্সিন থেকে নিয়ে আমি এক্সটেন্ডেড দিয়েছি, এবং এই এক্সটেন্ডেডে যেটা দিয়েছি এটাকে কল করতে হবে না? এটাতে আমরা কল করতে হবে। কোথায় কল করব? এর ভিতরে, এখানে। তো আমি এখানে এটা দিয়ে দেবো, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। মানে একটা জিনিস কিন্তু ঘুরাইলাম আর কি। আচ্ছা, এটা করার কারণও আছে যাতে ইজিলি কাজ করা যায়। কিন্তু কল করব কিভাবে এক্সটেন্ডেডটাকে? এক্সটেন্ড বলতে হয় সামনে, মানে ওইটা লেখার পরে এখানটা সামনে বলতে হয় এক্সটেন্ড। তো আমি যদি এবার সেভ করি, সেমিকোলন দিতে হবে। সেভ যদি করি, নিচের দিকে এটা আসার কথা, এই চলে আসছে। আচ্ছা সরি, এইটা আমরা বাদ দিই। এবার সেভ করেন, আসছে এবার। কিন্তু আমি যদি এটাকে এখানে অ্যাড করি, আসে, কাজ করে? আচ্ছা, যদি কাজ না করে, এক্সটেন্ড কোথাও ভুল করেছি। স্লাইডার কন্টেন্ট তো এক্সটেন্ড পার্সেন্ট দিয়ে কল করেছে, ওকে। আচ্ছা, এখানে মিক্সিন থেকে কিন্তু এক্সটেন্ডে গিয়েছে, তাই না? মিক্সিনটা এই যে এখানে। তো এই জন্য আমার আবার এখানেও দেখতে হবে মিক্সিনটা উপরে আছে কিনা। মিক্সিনটা উপরে আছে, এক্সটেন্ডটা নিচে আছে, তাহলে ঠিক আছে। তাহলে মিক্সিনে আমরা যে মিক্সিন করছি প্যাডিং দিয়ে, প্যাডিংটা যে পাস করছি ভেরিয়েবল, এইটাকে আবার চেক করতে হবে। ইনক্লুড দিয়ে কল করা হয়েছে, এবং ওই নামটাকে কল করা হয়েছে, ভিতরে আবার ভ্যালু চেঞ্জ করা হয়েছে, দ্যাটস ইট। তাহলে এখানে ইনক্লুড দিয়ে কল করা হয়েছে, আর পরে ওই নামটা দেওয়ার পরে ভ্যালুটা বসে দেওয়া হয়েছে। তাহলে প্যাডিং তো কাজ করার কথা, এখানটা আবার প্যাডিং দেওয়া আছে, এটা বাদ। সেভ যদি করি, এখানটা আসার কথা। এই দেখেন চেঞ্জ কিন্তু হচ্ছে। ও আচ্ছা, এটা তো উপরের দিকে যাবে, এই যে দেখেন, এটা উপরের দিকে যাবে গাইস। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা কাজ করেছিলাম এখানটায়, দেখেন। সেটা হচ্ছে প্যাডিং দিয়েছিলাম টপ এবং বটমে, এটা বাদ। টপ এবং বটমে 5 পিক্সেল এবং লেফট রাইটে 10 পিক্সেল, রাইট? তো এই জন্য আমরা এখানে প্যারামিটার দিব হচ্ছে দুইটা। একটা হচ্ছে বলবো প্যাডিং ওয়াই, আর একটা হচ্ছে প্যাড এক্স। এটা দিয়ে কি বোঝাচ্ছে? একটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্সগুলো দিব হচ্ছে লেফট আর হচ্ছে রাইটে, আর বটম এবং বটম দুইটা আসছে টপ, ওয়াই ওয়াই দিব। বুঝা গেছে? তাহলে আমরা দুটো ভ্যালু পাস করব। এখানে কিন্তু ভুল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এটা বলতেছি। প্যাডিং ওয়াই অক্ষ বরাবর, টপ এবং বটম এটা আমরা উপরে দিই, মানে উপরে নিচে ডাজন্ট ম্যাটার। তাহলে প্রথমে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি দিব, আর পরে হচ্ছে এক্স অক্ষ বরাবর কি দিব। তার মানে এই জায়গাটা আসার পরে এখানে যে আমরা ভ্যালু দিচ্ছি, কমা দিয়ে আবার দুটো ভ্যালু দিতে হবে। ও একটা ভ্যালু পাচ্ছে, তো এই জন্য ভুল দেখাচ্ছে। 10 পিক্সেল যদি দেই, এখন আর ভুল দেখাবে না। এটা আবার দেখতে হবে যে প্রথমটা কিসের ভ্যালু। প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সেটা কিন্তু আমরা 5 পিক্সেল দিচ্ছি। এবার আর কোনো কনফিউশন নাই। এবার যদি রিলোড দেই, আমাদের আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। ক্লিয়ার হয়েছেন? কারো বুঝতে সমস্যা হচ্ছে? মাইনাস, হ্যাঁ আমরা মাইনাস দেব, বুঝতে পারছি আপনি কিসের কথা বলতেছেন। উনি যেটা বলতেছে, আমরা যে রোটেট করছি এটা মাইনাস হবে, মানে এইটা ডান দিকে যাবে এইরকম। সবাই ক্লিয়ার হয়েছেন এটা? এখানে তানভীর কিছু বুঝতেছেন? মনিরা, মেজাবিন, কোনো সমস্যা? বোঝেন ধারাবাহিকতা বজায় না রাখলে কি হয়। যাই হোক,
ওই যে স্যাসের ক্লাসটা ওই জন্য করতে হতো, এই জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছিল যাতে কনফিউশন না হয়, কারণ অ্যাসাইনমেন্ট না করলে তো ভুল হবেই। এটার জন্য যদি বলেন এক সপ্তাহ লেট করেন তাহলে সমস্যা, এটা আমি কখনোই করতে পারবো না। এখানে দেখেন বলেন। ইনশাল্লাহ। আচ্ছা। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি তো। আচ্ছা, এখন ফন্ট সাইজ দেই 18 পিক্সেল। এটা তো আমাদের ডান হয়ে গেছে। রিলোড যদি দেই, আমরা এটাও কভার করলাম। এই দুটো নিয়ে এখন কাজ করতে হবে। এখানটা দেখেন, দুটো কিন্তু আলাদা আলাদা কাজ, লার্ন মোর এবং বুক নাও। দুটোর আসলে স্ট্রাকচার কি, কোডিং স্ট্রাকচার। এটা হচ্ছে বাটনস। আপনি ন্যাভ বাটনস দিয়েছেন, বাটন একটা ক্লাস দিয়েছেন, তারপরে ভিতরে কাজগুলো করেছেন বিটেন ড্যান্সার দিয়ে। দুটোতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কাস্টম কাস্টম ক্লাস দিচ্ছেন আমরা একটা। তো ওই অনুযায়ী কাজগুলো করব। এখানে আমরা কাস্টম বলবো, কিন্তু বলবো রিভার্স, মানে উল্টোটা হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আছে, দুটো কি আলাদা আলাদা কালার দিবেন নাকি হোভার করলে কালারটা চেঞ্জ হবে এটা বোঝাচ্ছেন। এটা ম্যাটার করে। যদি হোভার করলে কালারটা চেঞ্জ হবে তাহলে আমার দুটো দেওয়ার দরকার নাই, রিভার্স বাদ, শুধুমাত্র বিটেন কাস্টম দিলেই হবে। তো আমরা বাটন থেকে ডিজাইনটা করা শুরু করি, যেহেতু উনি এই ক্লাসটা দিয়েছে, এটা দেওয়ার দরকার ছিল না। এবং এটা কোন জায়গায় আছে, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল ক্যাপশনের ভিতরে, রাইট, এগুলোর বাইরে। তার মানে এইখানটায় হবে ডট দিয়ে এটা। বাটনসের ভিতরে ন্যাব আছে, ন্যাবটাকে কল করব। ন্যাব কি কোনো ক্লাস? হ্যাঁ, ক্লাস। ন্যাব কল করব, ন্যাবের ভিতরে এলআই, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কি ব্যাপার, আপনি অ্যাঙ্কর ট্যাগ দেননি কেন? হ্যাঁ, কি কি যে করেন আপনারা। ওকে, আমি এলআই দিলাম। এলআই দেওয়ার পর এখানে কিন্তু বিটিএন কাস্টম, এই বিটিএন কাস্টমটা এখানে হবে না, এটা হবে এখানে। দিলাম এখানে, আর এটা বাদ। তো এলআইয়ের ভিতরে বিটিএন কাস্টম ডিরেক্ট, অ্যাঙ্করটাকে আর কল করার দরকার নাই। ডট এটা। যদি কনফিউশন থাকে এখানে এ অ্যাঙ্কর ট্যাগ দিবেন, তাহলে কি হবে, সিএসএসটা আরও স্ট্রং হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। অলরেডি আপনারা কালার জানেন, এটা আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে ইজিলি। আর এইখানটায় হোভার এফেক্ট দেবো বিটেন কাস্টমে। তাহলে এখানে অ্যান্ড অ্যান্ড হোভার, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা উল্টে যাবে। কোনটা হবে, ভেরিয়েবলে সেকেন্ডারি কালারটা। ডান। এবার যদি আমি রিলোড দেই, হোভার করলে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। টিতে ক্লিক করব, করার পর এখানে মাপবো 16 পিক্সেল রোবোটো। দ্বিতীয়ত হচ্ছে আমরা সাইজ দেখব, ক্লিক করি, তাহলে হচ্ছে উইথ 150 আর 50, ওইটা আমার মাথায় রাখতে হবে। এবং মনে আছে যে আমরা মিক্সিনের কাজ করেছিলাম, এক্সটেন্ডেডের কাজ করেছিলাম, এই জিনিসটা কপি করব। কপি করার পর এটাও কিন্তু আমি এখানে অ্যাড করতে পারি এই জায়গাটায়, বুঝতে পারছি? তাহলে অটোমেটিক্যালি প্যাডিং চলে আসবে না? এবার যদি রিলোড দেই, ওই প্যাডিংটা চলে আসবে, বাট পুরোটা আসেনি ভালোভাবে। কেন আসেনি এটা দেখতে হবে। এখানটায় ট্রানজিশন দিতে হবে আবার, ওইটা আমি পরে করতেছি। কালার দিব হচ্ছে হোয়াইট, আর ফন্ট সাইজ দিব হচ্ছে 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, এটা আমরা দিয়ে দিলাম। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, কিন্তু প্যাডিংটা বাড়ে না। কেন বাড়ে না সেটা একটু দেখি। এখানটায় কিন্তু এটা দেওয়া হয়েছে, প্যাডিং টপ 5 পিক্সেল, মার্জিন বটম, প্যাডিং লেফট রাইট। এই মার্জিন বটম কোত্থেকে আসলো? ও,
দেখছেন কোথায় কোথায় ভুল করছি। সো যদি তাই হয়, এখানটা এগুলো বাড়াতে পারি না? 10 দিলাম, এখানে 20 দিলাম, তাহলে অটোমেটিক্যালি বেড়ে যাবে ওই স্ট্রাকচার অনুযায়ী। এবং এটা রাখলে এরকম হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? কিন্তু বাম দিকে স্পেস পাচ্ছে, ওয়াই? এই এলআইয়ের যেটা বাটন আছে সেখান থেকে কিন্তু এই কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ বাটনের ডানে বামে একটা স্পেস তৈরি করা আছে। এই যে দেখেন প্যাডিং, এলআইতে প্যাডিং। আমার এলআইতে কিন্তু প্যাডিং তার দরকার নাই। ও আচ্ছা, আপনি তো ভুল করছেন অন্য জায়গায় ভাই। আপনি বাটনটা এখানে দিছেন কেন? এখানে এলআইতে বাটন হয়? রিলোড হয়েছে এবার? কিন্তু এলআই ডান দিকে একটা স্পেস হবে, এইখানটায় আপনি বলেন এম, অথবা এখানে না দিয়ে আপনি সিএসএস করেন। এই এলআইতে বলেন হচ্ছে মার্জিন রাইট, 10 পিক্সেল। তাহলে প্রতিটা এলআই ডান দিকে একটা স্পেস তৈরি হবে এটা। এখন আপনি এটা রেডিয়াস করবেন না কি কিউ করবেন এটা ম্যাটার করে। এখানটায় কিন্তু একটা স্পেস আছে, আর উপরে কিন্তু অনেক বড় গ্যাপ। এই গ্যাপটা আপনি এই ন্যাপ বা বাটনস থেকে নিচে উপরে দিকে করতে পারেন, মার্জিন টপ 20 পিক্সেল। দ্বিতীয়ত হচ্ছে এই এখানে তো আমরা বাটনের কাজ করছি কোথায়? আচ্ছা, এখানে করছি। আর এই দুটোর আবার স্পেস তৈরি করতে হবে গাইস। তাহলে H1 নিচের দিকে আমরা মার্জিন টপ উপরের দিকে একটা স্পেস তৈরি করব 10 পিক্সেল, নাহলে লেগে যায়। এই যে লেগে যায়। ওকে, এখন এই বাটনগুলোর হোভার এফেক্টটাকে একটু মডিফাই করব এবং রেডিয়াসটা বন্ধ করব। বর্ডার রেডিয়াস 0, তাহলে রেডিয়াস আর থাকলো না। এখন কথা হচ্ছে, মনে আছে যে 150 এরকম দেখেছিলাম? কারসার রাখেন, কত আসে? 139, 46। ওই অনুযায়ী আমরা ডানে বামে এটা বাড়াবো, 25 করি। এখানে আমরা 25 করি, তাহলে কি হচ্ছে? আমার 149 হচ্ছে। তাহলে ঠিক আছে, উপরে নিচে বাড়াবো। 12, 12, 50 হয়, তার মানে 12, 25 দিতে হবে। কোথায় কোথায় দিতে হবে? এই যে এখানে, এখানে বলবো 12, এখানে বলবো 25, ডান। তাহলে হয়ে গেল। এবার আমার বেশি কিছু লিখতে হচ্ছে না, রিলোড দেন, পারফেক্ট। হোভার করলে কালার চেঞ্জ হয়। এবার এটা ট্রানজিশন করতে হবে, ধীরে ধীরে যেতে হয়। এই জিনিসটা এখানটায় করতে হবে। এখানে বলবো ট্রানজিশন অল 0.3s ইজ, যদি দেই, রিলোড দেন, হোভার করেন, দেখেন একটু ধীরে ধীরে আসতেছে। এটা আগে হইতো যেটা বুটস্ট্র্যাপ দেয়, বাট আপনি যদি 5 দেন তাহলে আরও ধীরে হবে, মানে এটা আপনার নিয়ন্ত্রণে আসতেছে। এখন দেখেন আরও ধীরে আসতেছে। কিন্তু এটা যাতে গ্লোবালি কাজ করে এবং যে কোনো ব্রাউজারে, এই অংশটুকু কপি করে সিএসএস কম্পাইলার নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, যদি না পান, এই গিটহাবে দেওয়া আছে। গিটহাবটা কই? এই যেটা, ও আচ্ছা, অটো প্রেফিক্সার, সরি ভুল করছিলাম। এখানে আমি এটা অ্যাড করে দিই। দেখবেন এটা অনেকবার কল করে দিচ্ছে, মানে যে কোনো ব্রাউজারে যাতে সাপোর্ট করে। এই জিনিসটা আমি এখানে অ্যাড করব, কিন্তু এটা বারবার লিখতে হবে না বিভিন্ন জায়গায়। তো এই জন্য আমরা এটা মিক্সিনে দেব। কপি করি, করার পর মিক্সিনে অ্যাড করব, @ মিক্সিন বলতে হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা বসায় দিই। এখন এটা আমরা কি ট্রানজিশনের কাজ করছি না? এই জন্য এর একটা নাম ট্রানজিশন হিসেবে আমি এখানে অ্যাড করে দিই, এবং এইখানে প্যারামিটার দিব। প্যারামিটারে চেঞ্জ কি হবে? এটা হবে না। তাহলে আমরা এখানে বলি ডলার টাইম, মানে আমরা টাইমটাকে চেঞ্জ করব। তাহলে এটাকে কপি করে এই জায়গাটায় এটা বসায় দিই। বোঝা গেছে জিনিসটা? আর এইটাকে কপি করে এইখানটা এটার এগেনস্টে এটা বসায় দিই এখানে। কিন্তু এর আগে কিছু দিতে হয়। কি দিতে হয়?
এই যে ইনক্লুড দিতে হয়, তো এই ইনক্লুডের এই পার্টটা এখানে অ্যাড করে দিই। টাইমের জায়গায় আমি বলবো 2 সেকেন্ড, মানে আমি দেখবো যে কাজ করে কিনা। 2 সেকেন্ড দিলেই হবে, সেমিকোলনে ক্লোজ করে দিই। এবার ঠিক আছে, ভুল নাই তো, এতক্ষণ ভুল দেখা যাচ্ছিল। এবার যদি আমি রিলোড দেই, হোভার করেন, দেখেন 2 সেকেন্ড ধরে হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে অনেক ধীরে ধীরে। তো আমি কালারটা 2 সেকেন্ড না দিয়ে বলবো 0.3 সেকেন্ড, তাহলে আমার জন্য এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে মিক্সিনে যাই, আমি কিন্তু ইজের জায়গায় অন্য কিছু দিতে পারি। এখানটা আর একটা প্যারামিটার দেব, এখানে আমি বলবো স্টাইল, বা এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিউরেশন, মানে সরি ট্রানজিশন কার উপর হবে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন অ্যানিমেশন। তো আমরা এখানে বলবো অ্যানিমেশন। তো এইটাকে কপি করে আমরা আবার এই জায়গাটা অ্যাড করবো, এই জায়গাটা অ্যাড করবো, এই জায়গাটা, এগুলোকে বলা হয় প্যারামিটার। তো যখন আমি এটা দিচ্ছি কমা দিয়ে সেভ করেন, এখানে ভুল দেখাবে, কারণ এখানেও কিন্তু আমাকে ডাবল প্যারামিটার দিতে হবে। এখানে আমি বলবো ইজ, তাহলে কী হবে, অটোমেটিক্যালি এই ভ্যালুটা এর ভিতরে বসবে, এখান থেকে আবার এর ভিতরে বসবে, তখন আমার আউটপুটটা জেনারেট করবে। তো আমি যখন ইজ দিব এটা, তার মানে কি আপনি এটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা ভুল দিছি, লিনিয়ার হবে, এটা বানান। তো এবার যদি আমি রিলোড দেই, হোভার করেন, দেখছেন এফেক্টটা চেঞ্জ হয়ে গেছে, লিনিয়ারের মতো হয়েছে। সবাই ক্লিয়ার হয়েছেন? এটা সাজ যারা প্র্যাকটিস করেননি তাদের মাথার উপর দিয়ে কেন, একদম মহাকাশের উপর দিয়ে যাবে, শুধু মাথার উপর দিয়ে না। ওকে, আমরা ধীরে ধীরে আগাচ্ছি যাতে আমাদের স্যাসের কনসেপ্টটা ক্লিয়ার হয়, কারণ এই মানে আমরা তো এখন অভ্যেস করতেছি, এই কারণেই কিন্তু কষ্ট হচ্ছে। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন এই ইমেজটা ডান দিকে বা সামথিং কিছু একটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কন্টেন্টের এই জায়গাটা একটু বেশি, এটা কারণ হচ্ছে এগুলো ব্লক এলিমেন্ট, এই জন্য এটা যদি ঠিক করতে চান এইখানটায় এবং এখানটায় দুই জায়গায় বলতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে এই প্রবলেমটা হবে না। ইনলাইন ব্লক। আর এইখানটায় যেটা দিয়েছিলাম এটা তুলে ফেলতে হবে, তো এটা অ্যাড করবো না, তখন তো আমরা এটা করিই নাই, ভুলে গেছিলাম। এবার যদি রিলোড দেই, আমরা এরকম পাচ্ছি, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এটা হয়নি না, ইন্সপেক্টমেন্ট করি, আমাদের ইনলাইন ব্লকটা কাজ করে না, ডিরেকশন দিয়ে বসে আছি ডিসপ্লে না দিয়ে। ওকে, এবার যদি রিলোড দেন, দেখেন ওই অনুযায়ী আসতেছে, যেটা আমাদের ফটোশপ বা প্রজেক্ট বলতেছে। ক্লিয়ার হয়েছেন আশা করছি। এবার আসেন এটাকে আমার ঠিক নিচের দিকে আনতে হবে, এবং এর অ্যালাইনমেন্টটা যেন মানে একটু ওর মতো করে হয়, কোনো বক্সের মধ্যে যেন না থাকে। তাহলে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে অ্যাক্টিভিটিগুলো বোঝার চেষ্টা করেন। এ তো একটা বক্সের ভিতরে আছে, রাইট? তো যদি আমি এটাকে ছাড়ে দেই, মানে কোনো বক্সের ভিতরে না থাকে, আমি যদি বলি পজিশন অ্যাবসলিউট, দেখেন ও নিচে চলে গেল। কেন নিচে গেল? কারণ সে কাউকে না কাউকে ধরতেছে যে রিলেটিভ হিসেবে। তো আমি এখানে বলবো বটম 0 এবং রাইট 0, উইথ 100%, হাইট 100%। কিন্তু কই গেল দেখেন তো, আছে। তো যখন আমি পজিশনে কাজ করছি, হতে পারে সে হারায় যেতে পারে, কারো উপর ডিপেন্ডেন্সি হয়ে হারায় যেতে পারে। তো আমাদের জেট ইন্ডেক্সও করা উচিত না, যদি আসে, আসলো না। এখন আমরা পজিশন যে করলাম অ্যাবসলিউট, বটম রাইট উইথ হাইট দিয়েছি, কার উপর ডিপেন্ডেন্সি হয়ে সে পজিশন হচ্ছে সেটা দেখি। কোল এলজিতে যাই, এখানে একটু চেক করেন যে পজিশন করা আছে কিনা, আছে। তো তার মানে এই জায়গাটায় এর পজিশন আছে বিধে কিন্তু প্রবলেমটা বেশি। এবার দেখেন আসছে, বুঝতেই পারতেছেন ঘটনাটা কী ঘটতেছে। তো এই জন্য আমার যেটা করণীয় সেটা হচ্ছে, এই যে এলজিতে দিছি কোল এলজির ভিতরে, রোয়ের ভিতরে, এই কোল এলজির পার্টটা আমরা এখানে কোল এলজি না দিয়ে ছোট করতে পারি, বা সেটা যদি নাও করি, একটা কাজ করা যেতে পারে। এইটা কোল এলজি না দিয়ে আমরা বলবো যে ব্যানার ইমেজ বা স্লাইডার ইমেজ, এটা বলতে পারি স্লাইডার আইএমজি। এবং এই অংশটুকু আমরা এই রোয়ের বাইরে রাখবো, কিন্তু ক্যারোসেল ক্যাপশনের মধ্যে রাখবো।
এখানটা দিলাম। তাহলে এই স্লাইডার ইমেজটাকে কল করে ইমেজের ডিজাইনটা করব, অ্যালাইনমেন্টে কাজ করব। এখানে অবশ্যই এগুলো চিন্তা করতে হবে ক্যারোসেল ক্যাপশনের ভিতরে, রাইট? ক্যারোসেল ক্যাপশনের ভিতরে আসতেছে কিন্তু এটার বাইরে। তো এখানে ডট দেন, এটা দেন, এর ভিতরে আবার ইমেজকে কল করেন। এবার আমি রিলোড দিয়ে এইটাকে দেখেন ও একাই 100। ঘটনা কি ঘটলো দেখেন তো, এগুলা গেল কই? এ হচ্ছে ক্যারোসেল ক্যাপশনের ভিতরে, এও কিন্তু ক্যারোসেল ক্যাপশনের ভিতরে, কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এটা কম্পাইল হয়নি যে। তো কম্পাইল করার জন্য এটাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। এবার রিলোড দেন, দেখেন এবার ঠিকঠাক ও কাজ করতেছে। এবার এইটা পজিশন অ্যাবসলিউট করছে, নিচে চলে গেছে, স্বাভাবিক। টপ 0, দেখেন মাথা বের করছে, আপনার দিকে তাকায় আছে। তো উইথ দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%। দেখেন ও কিন্তু বড় হচ্ছে না, এটা কারণ কি? কারণ হচ্ছে ক্যারোসেল ক্যাপশনে উইথ হচ্ছে হাইট হচ্ছে এতটুকু। কারণ হচ্ছে ক্যারোসেল ক্যাপশন এতক্ষণ পর্যন্ত যে হাইটটা বড় হয়েছিল না, মাঝখানে ছিল, এটা কারণ কি? এই ইমেজের উপর ডিপেন্ডেন্সি ছিল, ওই ডিপেন্ডেন্সিটা কিন্তু এখন নাই। তো এই ইমেজটাকে ঠিক করার জন্য বা ইমেজের অ্যাক্টিভিটিটাকে ঠিক করার জন্য এই ক্যারোসেল ক্যাপশনে হাইটটা বাড়া দিতে হবে। হাইটটা বাড়া দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাবসলিউট করা আছে, তাহলে এখানে আমি বলি হাইট 100%। তাহলে কি হচ্ছে, এই কন্টেন্টের হাইট হচ্ছে 100%, বোঝা গেছে? তো আমরা এখানে 100% দিয়ে দিলাম কোথায়? এই জায়গাটায়, যাতে ক্যারোসেল ক্যাপশনে হাইটটা বড় হয়। কিন্তু এই ইমেজটা এরও হাইট বেড়ে যায়, এর রাইট করছি না, রাইটে যায়, গেছে, রাইটে তো বিশাল বড় জায়গা। আচ্ছা, এর উইথ, মানে উইথটা এত বড় দিচ্ছি দেখে এই অবস্থা। আমি এখানে বলি টেক্সট লাইন রাইট, এবার যায়, কিন্তু ও উপরের দিকে কেন বলেন তো? কারণ ক্যারোসেল ক্যাপশনে যখন আমরা হাইট বাড়াই, হাইটটা ঠিকই হলো, কিন্তু ও কিন্তু অ্যালাইন আইটেমস হচ্ছে না, কারণ রো এর হাইট হচ্ছে এতটুকু। এটা কিন্তু একটা ম্যাটার করে। তাহলে এই রোতেও আমাদের হাইট দিতে হবে। মনে করেন আমি এখানে বলবো হাইট 100%, এবার মাঝখানে আসে। তার মানে হচ্ছে ক্যারোসেল ক্যাপশনে হাইট দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোতে হাইট দেওয়া। কিন্তু রোতে হাইট দিলে এখন কাজ করে, মানে আমার দুই জায়গায় হাইট দিতে হবে গাইস, নাহলে হবে না। দুই জায়গাতেই হাইট দিতে হবে। ব্যাপারটা কিন্তু জটিল, কিন্তু এটা পজিশনটা যদি নাও করি তবু কিন্তু এটা জটিলই থাকবে। দেখেন আমি বলতেছি কি করতে হবে। আমরা এটাকে কমেন্ট করে রাখি, এটা পরে আসতেছি। প্রথমত এটার কাজ করে ফেলি, ও কিন্তু নিচে, তার মানে কি এটা তো উপরে নিচে করতে হবে না। তো এইটার জন্য এখানটা যাই, ক্যারোসেল ক্যাপশনের বলবো হাইট 100%, যাতে হাইটটা বড় হয় এবং যতটুকু স্লাইডে ততটুকু হয়। এবং এটা সহজেই নেবে এই কারণে, কারণ আমরা পজিশন করে রাখছি এই জন্য। হাইট কিন্তু 100% নেয় তখন যখন পজিশনই থাকে, ক্যারোসেল ক্যাপশনে পজিশন করা আছে। ওইটা আমি পরে করতেছি, ওটা আমি জানি কী করতে হবে, ওইটাতে যাইনি। এখানে আমি হাইট দেবো 100%। এই 100%টা কার হবে, এই 100%টাকে সে ধরবে। তো এবার যদি রিলোড দিই, দেখেন মাঝখানে আসলো। কেন মাঝখানে আসলো? কারণ এটা অ্যালাইন আইটেমস করা আছে। এই জিনিসটা ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন ব্লক করার কারণে এটা হচ্ছে। এটার সলিউশন হচ্ছে আমি যদি এখানে নাম্বারটা বসায় দিই 6, আগে তো ছিল না, এখন আমি বসায় দিলাম, রিলোড দেন, এবার ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে মানে উইথাউট ইমেজ আমি এটা দেওয়ার চেষ্টা করছি। এবার আমি ইমেজটাকে ওপেন করে দিই, আর এখানটায় আমরা সিএসএসটাকেও ওপেন করে, সরি, নিচের দিকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট। একে তো পজিশন করতেই হবে, এই জন্য আমি আগে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু সিএসএস পাবে না। ওকে, রিলোড, মাথা বের করছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন। এই স্লাইডার ইমেজটাকে বটম রাখবো 0, রাইটে রাখবো 0। ও দেখেন ডান দিকে পারফেক্টলি চলে আসছে, এখন কিন্তু আর অগোছালো মনে হবে না। কিন্তু নিচে এরকম কেন? এই যে এটা আছে না, এটার কারণে। তার মানে এটা আগের মতোই আছে, কিন্তু একটা সুবিধা হচ্ছে কি, এই ইমেজটাকে কিন্তু দেখেন কলামের আন্ডারে নাই, সে কিন্তু তার মতো করে স্পেস নিয়ে নিচ্ছে, এক্স্যাক্টলি এটার মতো। আর এখানে স্পেস কম বেশি হবে, রেসপন্সিভের কারণে এটা ঠিক করতে হবে, রেসপন্সিভ মাধ্যমে ঠিক করতে হবে। আর এখানে আমরা চাইলে কিন্তু এটা ব্রেক দিয়েও নিচে নামাইতে পারি, ওটাও করে ফেলি। এই জায়গাটা এটা ব্রেক দিই,
যাতে 2 লাইনে হয়। ওকে, আর এইটার ডান দিকে তো নামার দরকার নেই, শুধুমাত্র নিচে নিতে হবে। কিন্তু তার আগে এটার সলিউশনটা করতে হবে। এ কেন নিচে নামবে না সেটার কারণ কি? স্লাইডার ইমেজ পজিশনিং কার উপর ডিপেন্ডেন্সি? এর উপরে। এবং এর হাইট দেখেন কতটুকু, এত বড়। তাহলে ইমেজটা এত বড় আসছে। ক্যারোসেল ক্যাপশন দেখেন, ক্যারোসেল ক্যাপশনের ভিতরে আমরা কাজটা করছি না, ক্যারোসেল ক্যাপশন একটা কাহিনী করে রাখছে, সেটা হচ্ছে বটমে স্পেস দিয়ে রাখছে। এটাকে আমাকে কমাতে হবে, এটা দেওয়া যাবে না। ইভেন নিচে যে গ্যাপটা কোত্থেকে আসে, নিচে গ্যাপটা কোত্থেকে আসে, এই যে ইন্ডিকেটর কোথায়, এই যেটা, এইটার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়। সো যদি তাই হয়, আমরা এখানে মার্জিন বাটন দেখতে পাচ্ছি না, এটাকে আমরা যদি 0 করে দেই, 0 করে দিলাম, এই যে স্পেসটা যে নিচ্ছে ও, এইটার কারণে কিন্তু প্রবলেমটা হচ্ছে। কিন্তু ও কিন্তু অ্যাবসোলুট, সেই অনুযায়ী কিন্তু প্রবলেম হওয়ার কথা না। অ্যাবসোলুট হলে যদি কোনো পজিশন রিলেটিভের কাজ হয়, সেখানে প্রবলেম কেনই বা হবে? একটার উপরে একটা আসতেই পারে। তো যদি এরকম থাকে, এবং আমার ডিজাইনে যদি এরকমই থাকে, তাহলে রিলোড দেন একবার। ওহো, আমি তো এটাকে কপি পেস্ট করিই নাই। আচ্ছা দাঁড়ান, আমি বটমে আবার দেই, রাইট আবার করি, তারপরে হচ্ছে উইথ। আমরা উইথ টুইথ দিচ্ছি না, রাইট? ওটা না দিয়ে এটাকে অ্যালাইনমেন্টে করার চেষ্টা করি। এই জিনিসটাকে নিচে নামাইতে হবে, তাই না? এখানে ক্লিক করে, যেহেতু কাজ করতেছে না, নিচে আসতেছে না, এর উইথ এতটুকুই, ক্যারোসেল ক্যাপশনের অ্যাক্টিভিটি এতটুকুই। সে কিন্তু দেখেন প্যাডিং হলেও সমস্যা নাই, প্যাডিংও কিন্তু নিচ্ছে নিচের দিকে, কিন্তু তার নিচের যে অবস্থাটা বা তার নিচের যে স্পেসটা, সেটা কিন্তু সে নিতে পারতেছে না পজিশনের কারণে। সো ওই কারণে আমাদের এইটাকে নিচের দিকে মাইনাস করবেন। যদি আমি এরকম দেই, মাইনাস করে 20 পিক্সেল, কারণ এর স্পেসই হচ্ছে 20 পিক্সেল। কার্সারটা রাখেন, দেখেন এই জায়গাটায়, এই যেটা তাকাবেন, ও দেখাচ্ছে হাইট 23 পিক্সেল। তার মানে 23 পিক্সেল হাইট অ্যাডজাস্ট করলেই কিন্তু হয়ে যায়। আর এইখানটা দেখেন, ও কিন্তু বেশ উপরে, তার মানে 19-20 হতেই পারে। তাতে যে এটার প্রবলেম হবে, সেটা কিন্তু আমাকে সলভ করতে হবে। মনে করেন আমি এটাকে উপরে তুলব, বটম লেফট করা আছে, পিক্সেল পার্সেন্ট দেওয়া আছে, এটা কিন্তু জাস্ট নিচের দিকে মার্জিন বটম করা আছে মেবি, কিন্তু কোন জায়গায় করা আছে চোখে তো পড়ে না। এই যেটা আমাকে বাড়ালাম, দেখেন উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। মানে 2 REM করলেই হয়ে যায়, মানে 16 পিক্সেল 32 পিক্সেল হয়। আচ্ছা, এখন এই যে এটাকে নিচের দিকে নামাইলাম, কোনটা জানি, স্লাইডার ইমেজ বটম 20 পিক্সেল, -20 পিক্সেল, এইটাকে আমরা অ্যাড করি, ডান। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিকেটর, এই যেটা ক্যারোসেল ইন্ডিকেটর, কার ভিতরে? ক্যারোসেলের ভিতরে, মানে হোম সেকশনের ভিতরে। তার মানে হোম সেকশনের নিচে ডট এটা দিব, এবং এখানে আমরা মার্জিন করে, সরি প্যাডিং বটম করে মনে হয় উপরে উঠাইতে হবে। এখানে ক্লিক করি, বটম দিয়ে করছিল নাকি সামথিং, এই যেটা মার্জিন বটম, এটা অলরেডি উঠানোই আছে, আরেকবার উঠাই। তার মানে মার্জিন বটম এখানে করে দিতে হবে, বাকিগুলো নাড়াচাড়া করার দরকার নেই, এটা দিয়ে দিলেই জিনিসটা পারফেকশনে আসবে। বোঝা গেছে? আর বাকিটুকু হচ্ছে অ্যানিমেশন, অর্থাৎ আমি স্লাইডিং করব, একটার পর একটা স্লাইডিং হবে, অ্যানিমেটেড হবে, সেই জিনিসটা কিন্তু এখানে আছে। তিনটা আছে না? তিনটার জন্য এখানে ক্লিক করি, ক্যারোসেল ইনার না, ক্যারোসেল অ্যাক্টিভ, এটাকে আমরা রিপিট করতে হবে। যেহেতু তিনটা দিছে, আমরা তিনটা দিব, তবে অ্যাক্টিভ একটাতে থাকবে, বাকিগুলোতে থাকবে না। রিলোড দেন, এবার যদি ক্লিক করেন অ্যানিমেশন হয়। কি করছেন ভাই? নিচের দিকে যাই, কি ব্যাপার? কোডিং এর এই অবস্থা কেন ভাই? জেস দিছি না সব, সবই আছে, বুটস্ট্র্যাপ মিন্ডার সিএসএস, পপার মিন্ডার সিএসএস সবই আছে ডিরেক্টরিতে।
তার মানে আমার এখানে কোডে আপনি কোডে ভুল করছেন কোথাও, বুটস্ট্র্যাপও কল করা আছে। কি এমন ভুল করছেন যেটার জন্য স্লাইডার কাজ করে না? হ্যাঁ, স্লাইডার কাজ করে না কেন? কেমনটা লাগে বলেন তো? এতগুলো এরর কোত্থেকে আসলো? আচ্ছা, এগুলো হচ্ছে ইমেজের এরর। এই যে দেখেন যে করি নট ফাউন্ড বা সামথিং কিছু একটা বলতেছে, যে করি নাম ভুল করা হয়েছে, অর্থাৎ আমার এখানে যে নামটা সেটা মনে হয় এখানে নাই। দেখছেন আমারটা হচ্ছে 3.3, উনি ইউজ করছে 3.2। রিলোড দিই, এবার কাজ করে। আর এই অ্যারো চিহ্নগুলোকে বামে নিয়ে যেতে হবে। আমরা স্লাইডারের কাজটা করে ফেলি, এবং আমি লাস্ট ক্লাসে বলছিলাম কিন্তু স্লাইডারে বহুত টাইম নেবে। তাহলে এটা করে ফেলি, এটা করলেই হয়তো একটা রিলিজ পাওয়া যাবে কাজ থেকে। এই জিনিসটা দেখেন অনেক বড় এরিয়া জুড়ে থাকে, এবং এখানে কেন থাকে কারণ এখানে উইথ দেওয়া আছে 15%, মানে পুরো ডিভাইসের। আর এখানে একটু তাকান কীরকম করা আছে, এবং ওইটা কিন্তু বাম দিকেও দেওয়া আছে। ওইটা মাথা রেখে এটা ডিজাইন করতে হবে। এটা উইথ আমরা যদি বলি অটো। আচ্ছা, তার আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেখেন কতবার হাইট হলো। আমার তো এরকম রাখা উচিত নাকি? এবং হাইটটাও কিন্তু বিশাল বড় হয়েছে। তো এখানে যদি বলি হাইট অটো, কাজ করে। বা আমি যদি বলি 10 পিক্সেল, কাজ করে। এখানে মেইন প্রবলেম কি জানেন? এখানে ফ্লেক্স করা আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফ্লেক্সের কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো আমার এই অ্যাঙ্কর ট্যাগ এবং ডান দিকের এটা, এই দুটোকে ঠিক করতে হবে। এখানে যা যাবতীয় আছে সেটা বেসিসে কাজগুলো করব। আমি যদি ফ্লেক্স বাদ দিই, ফ্লেক্স করার কারণ হচ্ছে অ্যালাইন আইটেমসের কাজটা করছে ওরা। তো যেহেতু এটা হাইট নিয়ে কথা বলে, আর আমরা এখানে যেহেতু পজিশন দেখতে পাচ্ছি, আমি এখানে বলবো হাইট 200 পিক্সেল দিয়ে রাখলাম। কিন্তু পজিশনের কারণে আমরা টপ থেকে মাঝখানে আনতে পারি না 50%, এবং ওই অনুযায়ী ট্রান্সফর্ম ট্রান্সলেট করতে পারি না। ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর -50%, তাহলে মাঝখানে আসবে। এবং এও কিন্তু আসতেছে, আমার তো এটাই দরকার নাকি? এই অনুযায়ী আমি এটার উইথ আরও ছোট করব। ক্লিয়ার? তার মানে কি আমার উইথটাও বাড়াতে হবে। এখানে উইথ দেওয়া আছে এটা, বাট আমরা এখানে বলবো 50 পিক্সেল। বোঝা গেছে? সিম্পল, কঠিন কিছু না, জাস্ট ওইটার উপরে একটু চালাই দেবেন। আমি এখানে 30 দিব, এখানেও 30 দিব, সমান সমান দিতে হবে। এখন সাইজ ছোট করবেন কি না, বা এটা আসলে কি দিয়ে করা? এটা একটা ইমেজ দিয়ে করা। তো এটা একটু টাফেস্ট একটা কাজ, যে ইমেজ দিয়ে করা হলে জিনিসটাকে সাইজিং করাটা একটু কষ্টকর। এই যে দেখেন উইথ দেওয়া আছে 20। তো যাই হোক, আমরা দুটো একসাথে কিন্তু করছে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করি। তো এই সিএসএসটা কিন্তু, মানে আমার যে ক্যারোসল, এটা কিন্তু বারবার কোথাও ইউজ হবে না। হবে ইন্ডিকেটরসে কাজ করছি না, তারপর হচ্ছে ক্যারোসেল আইটেমে কাজ করছি, এর বাইরেই তো এটা, তাই না? এর ভিতরে দিয়ে দেই। দেওয়ার পরে যে জিনিসগুলো দরকার নাই, যে যেগুলো আমরা চেঞ্জ করি নাই, সেটা আমরা বাদ দিই। এইখানটায় ব্যাকগ্রাউন্ডের কালার দেবো, রাইট? কালারটা দিব হচ্ছে, মনে আছে ভেরিয়েবল সেকেন্ডারি কালার দিতে পারি, অথবা থিম কালার দিতে পারি। কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কালারটা অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু হোভার এফেক্ট হবে, রাইট? তাহলে এখানে ওই উপরের এই অংশগুলো না লিখে এখানটায় বলবো অ্যান্ড হোভার। এই জিনিসগুলো কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে স্যাস দিয়ে কাজ করতে গেলে। এবং এই জিনিসটাই আমি এখানে অ্যাড করে দেব, কিন্তু
সেকেন্ডারি কালার দেব। বোঝা গেছে? এবার যদি রিলোড দেই এবং হোভার যদি করি কালারটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটার ভিতরের সাইজটা ছোট করতে হবে, তার মানে এটাকে বলা হয় স্প্যান। ভিতরে কিন্তু স্প্যান দিয়ে করা। এটা দেওয়ার পরে আমি উইথ দিব, ওরা বলেছে 20, আমি দিব হচ্ছে 10 পিক্সেল, মনে আছে? এটা দেওয়ার পরে যদি দেখেন, দেখবেন সাইজ ছোট হয়ে গেছে, হয়েছে? তা 15 করা উচিত না? 15। তাহলে রিলোড যদি দেই আমরা 15 পাচ্ছি। ক্লিক করেন। এটাই তো ওরা করছে নাকি? হয়তো ওরা একটু বড় সড়ো করছে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস দিচ্ছে হচ্ছে এরকম। তো এই রেডিয়াসের কাজটা করতে হবে। রেডিয়াস শুধুমাত্র উপরে বামে, নিচে বামে, তার মানে কি, রেডিয়াসটাকে ভাঙছে। তো এটা কিন্তু অন্যান্য ওয়েবসাইটে অন্যান্য জায়গায় খুব একটা নাই, এখানেই শুধু আছে। এই জন্য আমরা শুধুমাত্র এখানেই কাজটা করব, মানে আমরা মিক্সিন বা এক্সটেন্ড ইউজ করব না। কিভাবে করব দেখেন, যখন আপনি সেপারেটলি করবেন, বর্ডার, টপ লেফট, লেফট না রাইট, টপ লেফট রেডিয়াস। সাপোজ আমি বলবো, আচ্ছা এখানে কিন্তু একবারে করা যাবে না গাইস, কারণ দুইটার কিন্তু দুই দিকে, প্রিভের হচ্ছে ডান দিকে আর এটার হচ্ছে বাম দিকে, এরকম। তো এটাকে আমরা সেপারেট করব এই সিস্টেমের বাইরে, নিচে বা উপরে যে কোনো জায়গায় দিলেই হবে। আর আমরা যে এটা দিচ্ছি, এটা আমরা এখানটা অ্যাড করব। করার পরে রেডিয়াসে আমরা বলবো 10 পিক্সেল। একটু তাকান এখানে যে কোথায় চেঞ্জ হচ্ছে। রিলোড, দেখেন ও কিন্তু বামে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওইটা আমরা করব না, আমরা প্রিপ না নেক্সট করব। তাহলে ডান দিকে এখানে চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? এটা বেশি হয়ে যায়, আমরা এখানে 6 করব। ঠিক একইভাবে টপ না বটম, বুঝা গেছে? দ্বিতীয়ত হচ্ছে প্রিফ এবং টপ লেফট না দিয়ে বলবো রাইট। ডান। এবার যদি রিলোড দেন, বামেও এরকম স্পেস পাচ্ছে, ডানেও এরকম হচ্ছে, কিন্তু এটার হাইট উইথ একটু বাড়াতে হবে গাইস, 40-40। বোঝা গেছে জিনিসটা? ক্লিক করলে এরকম হচ্ছে। কারো কোনো কোশ্চেন? এই জায়গা পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার হয়েছে সবাই? ওকে। আচ্ছা, এখন ভিতরে ডিজাইনগুলো করতে হবে এই জিনিসগুলোতে। এখন আমি আপনাদের কিছু জায়গায় আমি তো হাত দিবই নেক্সট ক্লাসে, আর বাকি জিনিসগুলো আপনারা স্যাসের মাধ্যমে করবেন। কাজটা কঠিন মনে হলেও করতে হবে, না হলে কিন্তু নেক্সট টাইম যদি আপনি মনে করেন কঠিন, আর যদি হাত না লাগান বা বিসমিল্লাহ যদি না করেন, তাহলে এই কঠিনটা সারা জীবনের জন্য কঠিন থাকবে। আপনাকে অবশ্যই বিসমিল্লাহ করতে হবে, শুরু করতে হবে, এফোর্ট দিতে হবে। কোডিং হোক বা যে কোনো নতুন জিনিস শিখতে গেলে আপনাকে এফোর্ট দিতেই হবে, আপনার মনের বিরুদ্ধে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমাদের আজকের এই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পর। আর আল্লাহ হাফেজ। শামিম, আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেটা আপনি করবেন, আর বাকিদেরও বলে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন।